Assalamu alaikum everyone. Welcome to the third and live session, National Youth Month 2020 Crystallized to Compose. Today I am here, Jaima Jannat, as a host. And we have Asad bin Anis also as a host. So first of all, I'm sorry, my mic got muted. Yeah, please. Lexus is a youth organization. We believe our motto, pursue, prosper, and protect, will be the key of the success. The purpose of the Plexus is for connect with the youth to connect the youth with their dream platform. As with this purpose, we come up with the youth talk show. As usually, we have every day we have a new guest, but today we have something different. We have a wonderful musical band with us. So guess what? We have a wonderful band named Mechanics. Mechanic is a heavy metal band in Bangladesh, which is started their journey in 2015, 2005. So, mecha- in this their journey, they have passed 15 years, and they have a huge response from their audience, from the people. And we have, and in this live session, we have 5 members of this group. So, without any further delay, we want to introduce our members, our honorable guests. Today we have our 5 guests from mechanics. First of all, Akhtaruddin Trivit sir, Sheikh Imlias sir, Shafat M. Chaudhry sir, Shaif Irfan sir, and Shomik Islam sir. So without any further delay, let's welcome our today's guest. Assalamu Assalamu alaikum, alaikum. Haya. Very good evening. Hello everyone. Hello, Haya. How are you? আপনারা সবাই কেমন আছেন? Great, not bad. Alhamdulillah. এই করোনার টাইমেও আসলে এভরিথিং ইজ মুভিং অন, সো আমাদের সবাইকে বিভিন্নভাবে অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে, বাট আলহামদুলিল্লাহ নট ব্যাড। ওকে, তো শাফাত ভাইয়া কেমন আছেন? এই তো আপু চলতেছে আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড, Wow, স্টেইং that's হেলদি বেসিক্যালি। ওকে, তো শমিক ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। And Riyaz Bhaiya, how are you? Riyaz bhai, kindly unmute yourself. Riyaz Bhaiya, I think you are muted. Oh, sorry. No. Mute করেছি। Yeah. হ্যাঁ, ভালো আছি আল্লাহর রহমতে। He is doing good. So ভাইয়া, তোমরা কেমন আছো? that's great. Alhamdulillah, Bhaiya, very good. ভাইয়া, আজকে আমরা ভালো By আছি। Almighty, we're very good. আপনাদেরকে পেয়ে, মেকানিক্সকে পেয়ে আসলে আরো বেশি ভালো লাগছে। তো ভাইয়া, প্রথমেই আসি যে এই তো আমরা প্রায় 7 থেকে 8 মাস লকডাউনের মধ্যে রয়েছি বা একটা প্যান্ডামিক সিচুয়েশনে রয়েছি। তো ভাইয়া, আপনাদের সময়গুলো কেমন কাটছে একটু জানতে চাই প্রথমেই। সো স্টার্টিং উইথ ত্রিবিব ভাইয়া। অনেস্টলি প্যান্ডেমিকের সময় সবাই খুব একটু অন্যভাবে আমরা লাইফটাকে দেখছি, এবং সবাই আসলে আমাদের লাইফস্টাইল এবং আমাদের সবকিছু পুরো পৃথিবীটা আসলে একটু ডিফারেন্ট পৃথিবী, ডিফারেন্ট ওয়ার্ল্ড রাইট নাও। সো প্যান্ডেমিকের মধ্যে আমাদের মিউজিশিয়ানদেরও আসলে ডিফারেন্ট ভাবে আসলে লাইফটা চলে গেছে। লাইভ শোজ ডিউ টু প্যান্ডেমিকের আসলে যেই ইম্প্যাক্ট, এটা কারণ আসলে লাইভ শোজ এখন সবারই কম বেশি বন্ধ আছে। স্টিল মেকানিক্সের পক্ষ থেকে আমরা বেশ কিছু লাইভ মানে করে আমরা হচ্ছে যে আমরা বেসিক্যালি কিছু অ্যাকোস্টিক সেশন, আনপ্লাগ সেশন আমরা করেছি, হোম কোয়ারেন্টাইন সেশন যেটাকে আমরা বলি, কারণ আসলে গান বাজনা তো বন্ধ থাকতে পারে না, শো মাস্ট গো অন। অ্যাপার্ট ফ্রম দ্যাট হচ্ছে আমরা আসলে বেশ কিছু গান কম্পোজিশন করেছি, যেগুলো হয়তো বা আমাদের যারা লিসনার আছেন তারা খুব শীঘ্রই এগুলো হাতে পাবেন। সো আমাদের মিউজিক বন্ধ নয়, মিউজিক চলছে, আমাদের প্র্যাকটিস চলছে, বাট এগেইন লাইভ শোটা খুব মিস করছি আমরা। উই আর মিসিং দ্যাট মানে ইম্প্যাক্টফুল লাইভ শোজ। এক্স্যাক্টলি, ব্যান্ডের তো লাইভ শোটাই আসলে বলা যায় প্রিয় জিনিস বা আসলে চাওয়া যেটা বলা যায়। তো ভাইয়া, আপনাদের শ্রমিক ভাইয়া আর কাছে জানতে চাই, ভাইয়া কেমন কাটছে 7-8 মাস, কিভাবে দিনগুলো পার করছেন? ডেফিনেটলি ডিফারেন্ট,
কারণ আমরা সবাই এই প্যান্ডেমিকে ঘরের ভিতরে লকডাউন ঘরের ভিতরে আছি সবাই, বাইরে খুব একটা যাওয়া হয় না। সো বাট হচ্ছে মিউজিক তো চালাতেই হবে যেভাবে হোক। তো আমরা অনলাইন প্ল্যাটফর্মে কিছু সেশন করেছিলাম, হোম কোয়ারেন্টাইন সেশন, অ্যান্ড আমরা কিছু কম্পোজিশনের কাজ শেষ করছি। সামনে কিছু গান টান আসবে আমাদের, অ্যান্ড সামনে আরো অনেক প্ল্যান আছে। অ্যাজ ইউ অল নো দ্যাট 23rd নভেম্বর আমাদের মেকানিক্সের 15 ইয়ার্স হবে। সো সেই উপলক্ষেও আমাদের অনেক সারপ্রাইজ আছে। সো আস্তে আস্তে সবই আমরা শেয়ার করব ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ উই আর ওয়েটিং ফর দ্যাট। রিয়াজ ভাই কাছে জানতে চাচ্ছি ভাই, আপনার সময় কেমন যাচ্ছে? প্রথমকার আসলে একটু বুঝতে সময় লেগেছিল, বাট এখন যেটা হচ্ছে যে সত্যিকার অর্থে মানে মিউজিশিয়ানদের জন্য লাইভ যে ব্যাপারটা ওটা তো এখনই বন্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে এমব্রেস করে আমরা মাঝখানে অনেক কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেছি টু কিপ কানেক্টেড উইথ দ্য অডিয়েন্স। আর শ্রমিক যেটা বললো, আমাদের নভেম্বরের 23 তারিখে মেকানিক্সে 15 বছর পূর্তি। তো আমরা নতুন একটা গান রিলিজ করছি, এটা নিয়ে আমাদের খুব ব্যস্ততা যাচ্ছে। এই ক্যাম্পেইন রেডি করা, গান রিলিজ করা, তারপরে হচ্ছে আর্ট রেডি করা, সবকিছু মিলিয়ে আমি বলবো মিউজিক্যালি আমরা থেমে নিই, আমাদের যিনি পথ চলা সেটা চলছে। বাট যেটা মিস করছি ক্রাউডের সাথে একদম ফিজিক্যাল যে কানেকশন ইন্টারাকশনটা সেটা মিস করছি। বাট যেটা হচ্ছে আমরা এর মধ্যে আমাদের ব্যান্ডের বেশ কিছু গান আমরা তৈরি করে ফেলেছি এবং আস্তে আস্তে সেগুলো অডিয়েন্সকে আমরা উপহার দেবো আস্তে আস্তে করে। তো খারাপ বলবো না, বাট খারাপটাকে আমরা পজিটিভ ওয়েতে কনভার্ট করে নিয়েছি। শিওর ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। শাফাত ভাইকে জিজ্ঞেস করবো ভাই, আপনার কেমন সময় যাচ্ছে ভাই এই লকডাউন, এই করোনাকালীন সময়? বেসিক্যালি শুরুর দিকে আমার যতটুকু মনে পড়ে আমাদের একটা শোই ছিল লকডাউনের ঠিক পরপরই, কিন্তু শোটা আসলে হয়নি। তো বুঝে উঠতে পারতেছিলাম না যে আসলে এটা কি হচ্ছে বা এটা কিভাবে কতদিন থাকবে, 1 মাস 2 মাস বা কতদিন। বাট পরে দেখলাম যে না, দিস ইজ গেটিং ভেরি সিরিয়াস অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড জিনিসটা আসলে সবাইকে মানে মেন্টালি হোক ফাইন্যান্সিয়ালি হোক অনেক বাজেভাবে এফেক্ট করতেছে। তো ইট টুক আ লট অফ টাইম ফর মি টু রিকভার ফ্রম ইট, যে আসলে এই সিচুয়েশনে কিভাবে আসলে কোপ করে থাকা যায়। তো আস্তে আস্তে হ্যাঁ, আমি শুরুর দিকে কিছুদিন একটু ডিস্ট্রাক্টেড ছিলাম, পরে ব্যান্ডের অ্যাক্টিভিটিস এর সাথে সাথে আমরা আর কি অন দ্য ফ্লো একটা অভ্যাসে পরিণত করেছিলাম যে না, এইভাবেই আসলে এখন কিছু হলেও করতে হবে। ঘরে বসে যদি থাকি তাহলে লেটস ইউজ দ্য ইলেকট্রনিক্স অ্যান্ড দ্য গ্যাজেটস উই হ্যাভ। তো ওইটাই এখন পার্ট অফ লাইফ হয়ে গেছে। আর এছাড়া yeah, that's pretty much it. ফার্স্ট অফ অল আমি আমাদের ভিউয়ার্সদেরকে বলবো, আগামী সামনে যে 23 তারিখ নভেম্বরের 23 তারিখ আমাদের সবার প্রিয় ব্যান্ড মেকানিক্সের 15 বছর পূর্তি। তো সেই উপলক্ষে আমি মেকানিক্সের সব আগে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি। তো ভাই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আজকে আপনাদের মূল্যবান সময় বের করে, এত ব্যস্ততার মাঝেও আপনারা মূল্যবান সময় বের করে আপনারা আমাদের তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে চলে এসেছেন। এখানে রিয়াজ ভাই আছে, ত্রিদীপ যে ভিউয়ার্সে আজকে কিন্তু আমাদের সঙ্গে একটা অসাধারণ ব্যান্ড রয়েছে মেকানিক্স। তো আপনারা কাইন্ডলি জয়েন করবেন এবং লাইকটা শেয়ার করে দিবেন, কারণ এই মেকানিক্সে প্রায় 15 বছর ভর্তি হতে যাচ্ছে আগামী 23 তারিখে। তো আমরা পুরো মেকানিক্সের পুরো গল্পটা শুনবো, তাদের এক্সপিরিয়েন্স শুনবো। তো আপনারা জয়েন করতে হলে অবশ্যই শেয়ার বাটনটি ক্লিক করে শেয়ার করে দিবেন, কারণ অন্যরাও জয়েন করতে পারে। মেকানিক্স আমাদের সবার প্রিয় একটি ব্যান্ড। তো আমি যেটা বলছিলাম, যেখানে ত্রিদীপ ভাই রিয়াজ ভাই আছে, হ্যাঁ, যারা মেকানিক্সের যাত্রা শুরু থেকে আছে। তো ভাই, আমি আপনাদের সবার কাছ থেকে জানতে চাচ্ছি আলাদা আলাদা করে যে আপনাদের এই মেকানিক্সের যাত্রাটা কিভাবে শুরু হয়েছে, এই যে সাকসেস স্টোরি, এখন যে আপনাদের ব্যান্ড একটা সাকসেস, তো এটার শুরুটা হয়েছে কিভাবে, আমাদের তরুণ প্রজন্মকে যদি একটু বলতেন। আমাদের আসলে যাত্রাটা শুরু হয়েছিল একটা প্যাশন থেকে। আমরা আসলে সবাই খুব মেটাল গান পছন্দ করতাম, এন্ড সত্যি কথা বলতে যে মেটাল গান শুনতে শুনতে কনসার্ট দেখতে দেখতে আমাদের একটা স্বপ্ন তৈরি হয়েছিল যে এরকম একটা ব্যান্ড করবো, এরকম একটা লাইফস্টাইল আমরা করবো।
তো সেই থেকে আসলে ধারণাটা শুরু। এরপরে হচ্ছে আমাদের একটা ভিশন ছিল সবসময়, একটা টার্গেট ছিল যে আমরা খুব ভালো মিউজিক করবো, ভালো বাজার করবো, হ্যাঁ, এবং ভালো মিউজিশিয়ান করবো। সেই আসলে ড্রিমটা থেকে আমাদের পথ চলা। এবং আমরা যখন প্র্যাকটিস শুরু করি তখন হচ্ছে ইনিশিয়ালি কিছু গান আমরা ঠিক করেছিলাম যেগুলো খুব চ্যালেঞ্জিং, এবং আমাদের মেইন টার্গেটটা ছিল যে পার্সোনাল প্র্যাকটিস। আমি যেমন ডান্স শুরু করি, হ্যাঁ, আমাকে ভালো করতে হবে, এই ভালো থাকার যে ভালো বাজানোর যে ইচ্ছাটা, হ্যাঁ, এবং সেই ইচ্ছা থেকেই আমাদের আসলে মেকানিক্সের পথ চলা শুরু। আর শুরুটা বললাম যে স্বপ্ন এবং ভালো মিউজিক শোনা, আমরা সব ভালো শ্রোতা, হ্যাঁ, তারপর যে ভালো মিউজিশিয়ান। তো এইভাবেই একটা শুরু বলতে গেলে। অসংখ্য ধন্যবাদ ভাই। আমি এবার ত্রিদীপ ভাইয়ের কাছে যাবো। ভাই, আপনার কিভাবে শুরু হয়েছিল মেকানিক্সের পথযাত্রা, আমাদের ভিউয়ার থেকে যদি জানাতেন। ত্রিদীপ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ভাই, am I audible, guys? Zaima, am I audible? Yeah, you are perfectly audible. I think ত্রিদীপ ভাইয়ের কিছু টেকনিক্যাল ইস্যু হয়েছে, সো ডোন্ট ওয়ারি। শাফাত ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই, আপনার কিভাবে যাত্রাটা শুরু হয়? আমার তো যাত্রা আসলে বেশি দিন না, 2017 সাল থেকে আসলে 17 সালের ফেব্রুয়ারিতে প্রবাবলি মেকানিক্সের সাথে আমার ফার্স্ট শো করা। তো আমি আসলে মেকানিক্সের অনেক বড় ভক্ত ছিলাম। প্রায় 2011-12 সাল থেকে ওদের অ্যালবাম আমি রেগুলার বেসিসে শুনতাম ওনাদের। তো সবচেয়ে বড় অ্যাট্রাকশন ছিল আমার হচ্ছে মেকানিক্সের যে গিটারিস্ট ছিলেন জহিন ভাই। তো উনি ছিল আমার জন্য একটা আইকন টাইপের। তো উনার সাথে বাজানোর আমার খুব ইচ্ছা ছিল যে একসময় আমি উনার সাথে বাজাবো। তো আমি আমার মতো গিটার তখন 13 সালে কিনে আমি গিটার প্র্যাকটিস করা শুরু করলাম। শুরু করে তারপর জহিন ভাইয়ের সাথে আমার সামহাও কমিউনিকেশন হলো। তো উনি আমার সাথে একটা যৌথ ইনস্ট্রুমেন্টাল করতে আর কি রাজি হলো। তো সেখান থেকে আর কি ওনার সাথে পরিচয়, এন্ড আস্তে আস্তে সেখান থেকে ত্রিদীপ ভাই, রিয়াজ ভাই, তারপর নাদভি ভাই যে বেসিস্ট ছিলেন, এক্স বেসিস্ট যে, তাদের সাথে পরিচয়। তারপর শুনলাম ওনাদের হচ্ছে একজন গেস্ট মেম্বার দরকার ফর সেকেন্ড গিটারিস্ট। তো আমাকে আর কি বললো যে বাজাতে। তো আমি ওখান থেকে আসলে ওনাদের সাথে বাজানো শুরু, এন্ড সেখান থেকে আসলে ওনাদের সাথে বাজাচ্ছি এখন পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ। ব্যাপক আনন্দ, আপনি আপনার প্রিয় ব্যান্ড, আপনি যে ব্যান্ডটি পছন্দ সেই ব্যান্ডে আপনার যাত্রা সম্পর্কে। Zaima, you are muted, Zaima. সরি। সমীর ভাইয়ের কাছে আমার এবারে প্রশ্ন যে ভাইয়া, আমরা যে শাফায়েত ভাইয়ের কাছে শুনলাম, তো মেকানিক্সের আবার রিয়াজ ভাইয়ের কাছে শুনলাম মেকানিক্সের যাত্রা কিভাবে শুরু তাদের সাথে। তো আপনার কাছে প্রশ্ন সমীর ভাইয়া, যে আপনার সঙ্গে মেকানিক্সে যুক্ত হওয়ার গল্পটা, যে কোন প্যাশনে এসে যুক্ত হয়েছেন, বা আপনার ক্ষেত্রে কি ঘটেছে আসলে? আচ্ছা, সো ফার্স্ট অফ অল মেকানিক্স কে ফলো করতাম অনেক আগে থেকেই। সেই ডিডক্সের একটা শো হয়েছিল, সো সে তখন থেকে আর কি মেকানিক্স কে চেনা। সো ওই সময়ে এরকম অ্যাগ্রেসিভ মিউজিক করা, মেটাল মিউজিক এইভাবে এত এনার্জেটিক ভাবে রিপ্রেজেন্ট করা, সো তখন থেকেই বেসিক্যালি ফ্যান বলা যায়। এরপর আন্ডারগ্রাউন্ড অনেক শোতে মেকানিক্সের শো দেখেছি, তাদের লাইভ শো এক্সপিরিয়েন্স করছি। সো আই ওয়াজ বিন অলওয়েজ ইন ফ্যান অফ মেকানিক্স। সবার সাথে পার্সোনালি কারোর সাথে পরিচয় ছিল না, বাট সামহাউ ত্রিদীপের সাথে আমার পরিচয় ছিল আর আমার ব্যান্ডমেটসদের থ্রুতে। অ্যান্ড 2019-এ অ্যাকচুয়ালি আমাকে ত্রিদীপ ভাই কমিউনিকেট করে, তখন বললো যে ওদের এরকম একজন বেস দরকার, সো তুই কি পারবি কিনা এরকম সময় দিতে। বললাম যে হ্যাঁ, ট্রাই। সো
আমি ফার্স্টে এজ এ গেস্ট হিসেবেই তাদের সাথে বাজানো শুরু করি, জ্যাম করি অ্যান্ড দেন শো করি। সেইভাবে আস্তে আস্তে আমাদের কেমিস্ট্রিটা বিল্ড হয় অ্যান্ড দেন অ্যাকচুয়ালি ফাইনালি পার্মানেন্ট বেসিস হিসেবেই আছি এখন। সো ওয়াও, দ্যাটস গ্রেট। অসাধারণ ভাই, অসাধারণ। অসাধারণ। খুব ভালো। আসলে আমরা আশা করছি ভাইয়ার সঙ্গে মেকানিক্স যাত্রাটা এভাবে কন্টিনিউ হয়ে যাবে এবং আমরা আরো সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট আপনাদের কাছে পাবো। তো এবার আমি আসাদ ভাইয়ের কাছে কিছু আশা করছি শোনার জন্য। আসাদ ভাই আরো আসবো? আসাদ ভাই, you can continue. ইয়া, থ্যাংক ইউ। তো আজকে ভাই আমাদের মাঝে যে সকল একটি ব্যান্ড মেকানিক্স দাঁড়িয়ে আছে। তো মেকানিক্সে তো ভাই যাত্রা আজকে 15 বছরের যাত্রা। এই 15 বছরের যাত্রার আগে কি মানে আমাদের যারা আপনাদের যারা মেম্বার, তো সবার কি আগে চিন্তা ভাবনা এরকম ছিল যে হ্যাঁ একদিন আমরা আমাদের একটা ব্যান্ড হবে, আমরা অনেক ফেমাস হবো? লাইক আপনাদের এই ব্যান্ডের আগের চিন্তা ভাবনাটা কি ছিল ভাই? আসলে ইনিশিয়াল চিন্তা ভাবনাটা ছিল যে ভালো মিউজিক করা, হ্যাঁ মিউজিশিয়ান হবো আমরা, সেই চিন্তা ভাবনাটা ছিল। কিন্তু কখনোই আমাদের ড্রিম ছিল না বা কখনো ইচ্ছা ছিল না যে আমরা ফেমাস হবো। উই জাস্ট এখনো আমরা যে শুরু থেকে এই পর্যন্ত এখনো কিন্তু আমার প্যাশন, ঠিক আছে, মিউজিক করতে আমাদের ভালো লাগে। এই ভালো লাগাটা থেকেই আমরা মিউজিক করছি, এবং এই ভালো লাগাটাই হচ্ছে আমাদের মোটিভেশন টু ক্রিয়েট সাম গুড মানে গুড মিউজিক। সো ফেমাস হবো বা আমাদের মানুষ চিনবে সেটা কখনোই আমাদের অবজেক্টিভ ছিল না। তো শুরু থেকে আমাদের যে হচ্ছে আমাদের যে লাইন আপ ছিল, সেই লাইন আপে আমাদের সাথে যারা ছিল এবং এখন পর্যন্ত যারা যারা বাজছে সবারই কিন্তু একটাই লক্ষ্য, মেকানিক্স যারা বাজিয়েছে তাদের লক্ষ্য হচ্ছে উই হ্যাভ টু বি গুড, ঠিক আছে, আমাদের ভালো মিউজিক করতে হবে, ভালো বাজাতে হবে, ভালো গান আমাদের খুব দিতে হবে, সেটাই হচ্ছে মেইন। এবং মানুষ এটা যদি আমরা ভালোভাবে মিউজিকটা তৈরি করতে পারি তাহলে অফকোর্স এটা আমাদের বিশ্বাস এটা অডিয়েন্সও ভালো করবে। সো that's the main mode of doing music. অসাধারণ ভাই, অসাধারণ। আমাদের সৌমিক ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো ভাই। হ্যাঁ, ভাইয়া সরি আপনার কাছে জি প্রশ্নটা হচ্ছে ভাইয়া যে আজকে যে আপনারা তো সাকসেসফুল একটি ব্যান্ড, তো আপনি যখন 15 বছর আগে, তো আপনি তো খুব 15 বছর আগে আপনি মেকানিক্সে ছিলেন না, তো আপনার কি সেই সময় কোনো ইচ্ছা ছিল যে আপনি একদিন মেকানিক্সের মতো একটি ব্যান্ডের সাথে তাদের যে সাকসেসের একটি পার্ট হবেন? আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। Yeah, ব্যাপারটা please. হচ্ছে লাইক মেকানিক্স 15 ইয়ার্স ধরে স্টিল কন্টিনিউ করতেছে, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। বিকজ হচ্ছে আমরা বা মেকানিক্স যে ধরনের মিউজিক করে বা যে জনরার মিউজিক করে এটা খুবই নিশ একটা লেভেলের, আর হচ্ছে হয়তো বা মেইন স্ট্রিমে এখনো কিন্তু খুব একটা পপুলারিটি পায়নি। আমাদের ফ্যান ফলোয়ার্স আছে, বাট তারপরেও কিন্তু ওরকম বেস্ট মেজরিটিটা কিন্তু এখনো কাউন্ট হয় না। সো এই প্ল্যাটফর্মে এত বছর ধরে কন্টিনিউ করে যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ব্যাপারটা হচ্ছে এই ব্যান্ডের আগেও আমার কিছু ব্যান্ড ছিল, সো অনেকগুলো ব্যান্ডে বাজাইছি অ্যান্ড অনেকগুলো ব্যান্ড ওয়ার্কআউট হয়নি। তার মেইন রিজন ছিল হচ্ছে ডেডিকেশনের অভাব ছিল। সো ব্যান্ডগুলোর মধ্যে হচ্ছে 4 জন বা 5 জন মেম্বারের যদি ডেডিকেশন লেভেলটা সেম না থাকে, যে আমাদের কিছু করতে হবে, আমাদের ভালো মিউজিক করতে হবে বা ভালো কম্পোজিশন করতে হবে, সো এই মোটরটা যদি না থাকে তাহলে কিন্তু ব্যান্ড সাস্টেন করে না। সো যখন মেকানিক্সে জয়েন করছি, সো আমার অলওয়েজ ড্রিম ছিল যে এরকম একটা সিরিয়াস একটা ব্যান্ডে ডেফিনেটলি কাজ করার, বিকজ মানে এটা আমার প্যাশন অলওয়েজ ছিল যে বেটার মিউজিক করা বা এরকম মিউজিশিয়ানদের সাথে কাজ করা যারা খুবই সিরিয়াস মিউজিক নিয়ে। সো ডেফিনেটলি এই এনভায়রনমেন্টটা পাইছি যে মেকানিক্সে এসে, যে সবাই খুবই এখানে হার্ডওয়ার্ক করে অ্যান্ড খুবই ডেডিকেটেড। অসাধারণ ভাই, অসাধারণ। ত্রিদীপ ভাইয়া হয়তো আমাদের মাঝখান থেকে কিছুক্ষণ জন্য চলে গিয়েছিল, তার হয়তো নেটওয়ার্ক ইস্যু ছিল। তো ভাই আপনার কাছে না ভাই, ইটস কমপ্লিটলি ওকে ভাই, আমাদের সবাই প্রবলেম হয় নেটওয়ার্কে। ভাই আপনার কাছে যে প্রশ্নটি ছিল, হ্যাঁ আপনারা তো মেকানিক্স
আমাদের সবার প্রিয় ব্যান্ড মেকানিক্স এখন 15 বছরের যাত্রা। তো 15 বছর আগে ভাই আপনার কি এমন কোনো পরিকল্পনা ছিল, অর্থাৎ আপনি যে আপনাদের এখন যে সাকসেস, সো 15 বছর আগে কি আপনাদের কোনো পরিকল্পনা ছিল এমন যে আপনাদের এমন একটা ব্যান্ড হবে, যে আমাদের সবার প্রিয় ব্যান্ড আপনাদেরটা হবে, এরকম কোনো পরিকল্পনা ছিল আপনাদের ভাই? আসলে আমাদের কোনো পরিকল্পনা ছিল না অনেস্টলি, যে আমরা কিছু ফ্রেন্ড, খুব কাছের কিছু ফ্রেন্ড যারা একসাথে খুব গান শুনতাম, বিভিন্ন কনসার্টে যেতাম, বড় বড় ব্যান্ডের পারফরমেন্স দেখতাম। আহ, আমাদের সবকিছু যদি আমরা একটা ব্যান্ড করতে পারি, আমরা একটা প্র্যাকটিস করতে পারি, বা আমরা এই গানটা করতে পারি, আসলে ছোট ছোট কিছু কিছু ড্রিম অ্যাচিভ করতে 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 আসলে আজকের এই প্ল্যাটফর্মটা। ইটস নট লাইক দ্যাট যে আসলে ডে ওয়ানই আমাদের প্ল্যান ছিল না উই উইল ডু মিউজিক ফর 15 ইয়ার্স। ছোটবেলায় when we started probably we were early 17 16 এরকম এজ ছিল আমাদের। আমরা জানতাম না আসলে 15 বছর পরে লাইফটা কিরকম হতে পারে। উই নেভার হ্যাড দ্যাট এক্সপিরিয়েন্স। সো হঠাৎ করে আসলে ওই যে ছোট ছোট কিছু ড্রিম, চ্যালেঞ্জ এবং অনেস্টি টুয়ার্ডস মিউজিক, আমি যদি বলি যে খুব সিরিয়াসলি এবং প্যাশনেটলি মিউজিকটা করা, যে না আমরা মিউজিক যেটাই করতেছি, যতক্ষণ মিউজিক করব ইট হ্যাজ টু বি পারফেক্ট এবং ইট হ্যাজ টু বি মানে আমাদের বেস্ট এফোর্ট আমরা দিচ্ছি। মানে নো ওয়ান ইজ পারফেক্ট, বাট আলটিমেটলি আমার বেস্ট এফোর্ট, আমার ব্যান্ডের বাকি যারা মেম্বার আছে তাদের বেস্ট এফোর্টটা যদি আমরা দিতে পারি এবং আমরা যদি নিজেরা এনজয় করতে পারি, তাহলে হচ্ছে আমাদের সাকসেস। এবং ওইভাবে আসলে ব্যান্ড করতে করতে আজকে 15 বছর হয়ে গেছে। It's just like a dream we are living. লাইক ইটস রিয়েলি গ্রেট যে একটা টিম ওয়ার্ক, আসলে ভাইয়া যেভাবে বলেছে সবার আসলে টিম ওয়ার্ক অ্যান্ড সবার যে গ্রোয়িংটা আসলে অনেক ইন্সপিরেশনটা অনেক দরকার। সো আমরা আশা করছি এইভাবেই মেকানিক্স আরো অনেক দূর এগিয়ে যাবে, আরো সফলতা অর্জন করবে। তো এই মুহূর্তে আমার ত্রিদিক ভাইয়ের কাছে আরো একটা প্রশ্ন রয়েছে যে ভাইয়া, আমরা যেভাবে জেনেছি যে মেকানিক্সের যাত্রা শুরু থেকে আপনি আজ পর্যন্ত রয়েছে, তো আমরা কি একটু সামারাইজ করে জানতে পারবো যে মেকানিক্সের 2005 থেকে 2020 পর্যন্ত মেকানিক্সের যাত্রাটা আসলে কিরকম ছিল? আমরা একটু সামারাইজ করে জানতে চাইবো। অনেস্টলি যে কোনো থ্রিলিং সিনেমার থেকে কম ছিল না। আমরা মানে মুভি দেখি অ্যান্ড বিভিন্ন লাইফের অনেক এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করি, বাট অনেস্টলি যে অসম্ভব, ইটস আ এক্সপিরিয়েন্স, আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। কিরকম ভাবে আমি আপনাদেরকে বলি, আসলে শেয়ার করি যে ধরেন অনেক ফ্রেন্ড হয়েছে ভালো, সে ফ্রেন্ডদেরকে আমরা হারিয়ে ফেলেছি, অনেক গান বাজনা করেছি, অনেক রাত একসাথে ঘোরাঘুরি করছি। অ্যান্ড আমি আপনাদেরকে জাস্ট বলতে চাই, মিউজিক কিন্তু ইটস নট অ্যাবাউট জাস্ট আমরা ইটস লাইক অফিস গেলাম, প্র্যাকটিস করলাম, চলে আসলাম, এটা না। ইটস আ ফ্রেন্ডশিপ, ইটস আ আড্ডা, ইটস আ মানে সোল কমিউনিকেশন দ্যাট উই ডু। হ্যাঁ, মানে মিউজিক করার থেকে আড্ডা মারাটা বেশি দরকার। তো আমরা অসংখ্য রাত না ঘুমায় আড্ডা মারছি, অনেক অনেক ট্যুর করছি, যে বিভিন্ন শোতে গেছি, এবং these are all good memories. আবার ব্যাড মেমোরিজ হচ্ছে যে we lost our brother, we lost lot of friends. ব্যান্ড করতে গেলে আসলে ব্যান্ড করাটা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে একই সাথে এটা একটা প্রফেশনাল অর্গানাইজেশন, অন দি আদার হ্যান্ড এটা একটা ইমোশনাল কমিউনিকেশন। হ্যাঁ, এখন প্রফেশনাল অর্গানাইজেশন হচ্ছে কারণ আপনি মানুষের কাছে টাকা নিয়ে শো করছেন, ইউ আর গেটিং পেইড ফর দ্য শো, সো দেয়ার ইজ কমিটমেন্ট, দেয়ার হ্যাজ টু বি আ ডেলিভারি। হ্যাঁ, আবার অন দি আদার হ্যান্ড যেটা হচ্ছে আমরা মিউজিশিয়ানরা তো অনেক খামখেয়ালিও হই। হ্যাঁ, সো ওইটার একটা ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট। তো সেই ব্যালেন্স করতে গিয়ে এবং একই স্বপ্নে, মানে স্বপ্ন কিন্তু সবার সেম থাকে, কিন্তু স্বপ্নটা কিন্তু আপনার অ্যাচিভ করতে হবে, এর জন্য আপনার সেম লেভেল অফ ডেডিকেশন, সেম লেভেল অফ এফোর্ট অ্যান্ড এক্সপার্টিস লাগে। তো দেখা গেছে যে মিউজিক করতে গিয়ে 5 জনের মধ্যে একজন ইজ নট ফিলিং দ্য সেম, সো ওই মানুষটা হয়তো ব্যান্ড থেকে চলে গিয়েছে। সো আমাদের এই 15 বছরের চলার পথে কিন্তু মেকানিক্সের বেশ লাইন আপ চেঞ্জ হয়েছে, বেশ কিছু মানুষ ছিল আমাদের মধ্যে চলে গেছে। আমি এবং রিয়াজ, আমরা দুজন ব্যান্ডটা শুরু থেকে ছিলাম এবং টিল দে উই আর ক্যারিং দিস জার্নি। এখানে আসলে সবার এফোর্ট, সবারই কন্ট্রিবিউশন আছে এই 15 বছর, এবং প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশনে আজকে আমরা এই মেকানিক্স।
এবং এখানে অসম্ভব জার্নি। ধরেন আমার ব্যান্ড মেম্বার হি ডাইড, এটার থেকে ট্র্যাজিক আসলে কিছু হতে পারে না। এটা ইটস আ ভেরি স্যাড ডে, স্যাড মোমেন্ট। আবার অন দি হ্যান্ড আদার হ্যান্ড যখন আমরা ওর সাথে কাটানো টাইমগুলো মনে করি যে একসাথে ট্যুর করতে গেছিলাম, সিলেটে গিয়ে মজা করছি, চিটাগংয়ে গিয়ে মজা করছি, দিজ আর এক্সপিরিয়েন্সেস অফ লাইফ। তো আমার মনে হয় যে ইটস আ ভেরি বিগ জার্নি এবং ব্যান্ড করাটা খুব মজার একটা এক্সপিরিয়েন্স লাইফে। ওয়াও, দ্যাটস রিয়েলি গ্রেট টু হিয়ার ভাইয়া। আসলেই যে আমাদের একসঙ্গে গান করাটাই নয়, একসঙ্গে কাটানো মুহূর্তগুলো, একসঙ্গে যেভাবে আমরা কাজ করেছি ওই বিষয়গুলো প্রত্যেকটা মেমোরি আসলে সব মিলে দাঁড়িয়েছে আজকে মেকানিক্স। তো আমরা ভিউয়ার্স, আমি কিছু ভাইয়া আমরা এবার ভিউয়ার্সের দিকে যেতে চাই। ভিউয়ার্সরা আমাদের মেকানিক্সের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছে এবং অনেক অনেক তারা গানও চাচ্ছে। সো গাইস, আফটার লং টাইম আমি কিছু কমেন্ট পড়তেছি, আমি কি একটু বলতে পারি কমেন্ট গুলা? শিওর প্লিজ ভাইয়া। মুবিন ইকবাল চৌধুরী বলেছেন যে শাফাত আহমেদ, শাফাত ভাই ত্রিদীপ ভাইয়ের লং লস্ট টুইন ব্রাদার। টুইন ব্রাদার না, ও আসলে আমার ছোট ভাই। ওকে আসলে ওই যে ছোটবেলায় মেলায় হারিয়ে গেছিল, পরে বড় হওয়ার পরে খুঁজে বার করছে আর কি। বাট হ্যাঁ, ইউ আর রাইট, উই আর ব্রাদার্স। অ্যান্ড খালি শাফাত না, রিয়াজ, সাইফ, শমিক, আমরা সবাই ভাই। এবং ইনফ্যাক্ট মুবিন, ইউ আর অলসো আওয়ার ব্রাদার অ্যান্ড উই লাভ ইউ। Yeah, also Rafat Binte Rashid লিখেছে, the live station is feeling like the reunion of the mechanics. We really want to hear a song. Wow. জি ভাইয়া, সবার মুখে মুখে আপনাদের গান গাওয়ার ইচ্ছা। ইনশাআল্লাহ আমরাও চাইবো ভাই আজকে আপনাদের মুখ থেকে গান শুনতে যাবে। যারা যারা মেকানিক্সের ফ্যান তাদেরকে একটা সিক্রেট বলি আজকে। হ্যাঁ, আমাদের ব্যান্ডের সবচেয়ে ভালো গান গায় হচ্ছে সৌমিক। সৌমিক আজকে আমাদেরকে গান শোনাবে। Wow, বাট হচ্ছে আমার আজকে মন খারাপ। সবাই হাত তালি দিবে। That's really great. আমরা আসলে আজকে সৌমিক ভাইয়ের কাছে একটা গান ছাড়া আমাদের ভিউয়ার্সরা যেতে চাবে। শাহানাজ লিজা কমেন্ট করেছে, সৌমিক স্যার উই অল আর গ্রেট ফ্যান অফ ইউ। ভাই আপনার তো গান গেতে হবে আজকে। থ্যাংক ইউ সৌমিক, আজকে আমি কিছু গান শোনা। হ্যাঁ, একটা গান তাহলে ওই ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি বলেন ভাইয়া? গাইস, আমরা অনেক মজা করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আসলে দুই রকমের ইন্টারভিউ হয়। খুব সিরিয়াস ইন্টারভিউ যেটা আমরা চাকরিতে দেই, আর আমি পার্সোনালি ভাই খুব মানে আনন্দ ফুর্তি করে থাকতে ভালোবাসি। সো আমি একটু ওই যে মজা করে কথাবার্তা বলি। জি হ্যাঁ, প্লিজ আমরা চাই আপনাদের সাথে মজা করতে, আমরা এনজয় করতে চাই আমরা যতক্ষণ আছি। অবশ্যই শ্রমিক পুরোপুরি ফ্র্যাঙ্কলি করব। আমরা এখানে ভ্যাকেন্সির সঙ্গে একটা সুন্দর তাদের গল্প, তাদের হাইড অ্যান্ড সিক্রেট সবই শুনতে এসেছি। সো একদম ফর্মাল কিছু হবে না, আপনারা যেটা বলতে চান, যেটা ফিলিংসটা অলসো শেয়ার করতে পারেন। এক্স্যাক্টলি। সো আফসানা রাশেদ মারিয়া লিখছে, ভাইয়া এত ফ্যান ফলোয়ার কোথায় গেলেই ফ্যান ঘিরে ধরে, এটার ফিলিংসটা কেমন ভাইয়া যদি আপনারা বলতেন। আচ্ছা, স্টার্টিং উইথ ফ্যান সবচেয়ে বেশি তো শাফাতের। শাফাত একটু বল। আমার কোনো ফ্যান ফলোয়ার নাই, আমাকে মানুষ মনে করে আমি ত্রিদীপ ভাই বেসিক্যালি, এটাই হচ্ছে ফ্যান ফলোয়ার। এছাড়া বাট ইয়েস, ইট ফিলস রিয়েলি গ্রেট যখন দেখি যে অনেক বাংলাদেশে অনেক দূরে কোথাও মানে গিয়েছে ওখানে আমার ব্যান্ড চিনে, আমার ব্যান্ডের গান শুনতেছে। যেমন আমি লাস্ট টাইম গত বছর সাজেক গিয়েছিলাম, এন্ড ওখানে একটা রেস্টুরেন্টের ওনার আমাকে দেখে চিনতে পেরেছে যে আমি হচ্ছে মেকানিক্স ব্যান্ডে বাজাই, এন্ড সে আমাকে দেখে নিয়তি গানটা প্লে করছিল। এন্ড ইট ফেল্ট রিয়েলি গ্রেট যে আসলে মানে মানুষ ইন্সপায়ার্ড বাই সামথিং দ্যাট উই হ্যাভ মেড। এই ফিলিংটা আসলে বোঝানোর মতো না। আচ্ছা, আমার একটা প্লিজ fan followers and just not fan followers, this is a story, this is nothing to deal with just fan followers. সেটা হচ্ছে আমি লাস্ট ইয়ার বান্দরবনে একটা ওয়েডিং ইভেন্টসে পার্টিসিপেট করি। শারিয়ার, আই লাভ ইউর ভয়েস। শারিয়ার জামান মাত্র যিনি টেক্সট করেছেন, উনি হচ্ছে গিয়ে সিন, সরি রিদের যে ব্যান্ডটা আছে সিন, হ্যাঁ মানে রিদের নাম বলতে হয়, রিদ আমার খুব ক্লোজ ছোট ভাই, এবং ওদের যে ব্যান্ড আছে সিনের ভোকালিস্ট, হি ইজ ওয়ান অফ মাই পার্সোনাল ফেভারিট ভোকালিস্ট। আই লাভ ইউ ব্রো। তো যেটা হচ্ছে যে ওখানে একটা জাস্ট বিয়ের ইভেন্ট, মানে ওখানে খুব মানে একজন রাজার ছেলের বিয়ে, সো ভেরি বিগ ইভেন্টস। এবং হচ্ছে
তো ওখানে গান বাজনা হচ্ছে, তো আমি তো খুব মানে এনজয় করতেছি। তো হঠাৎ করে আমার নাম অ্যানাউন্স করে দিয়েছে যে আমি এখন গান গাবো। ইটস আ ভেরি অকওয়ার্ড মোমেন্ট, বুঝছেন, যে মানে আচ্ছা এখন হঠাৎ করে যাবো, কি গান গাবো? হ্যাঁ, এবং there are other musicians on stage যারা আসছে এখানে। তো আমি যাওয়ার পরে বললাম যে তোমাদের কোন গান তোলা আছে, মানে তোমরা মানে জেমস ভাই বা বাচ্চু ভাই একটা গান গায়ে কোনোভাবে মানে পাইলি হইলো আর কি। হ্যাঁ, তো ওরা বললো যে না ভাই আপনাদের সব গান তোলা, আপনি কোন গান গাবেন? আমি তখন আই ওয়াজ ভেরি অ্যামেজড যে পিপল লাভ আস সো মাচ, যে ওরা আমাদের গান শুনতেছে, গান তুলতেছে। সো অ্যান্ড উই পারফর্ম দেয়ার। আমাদের একটা গান আছে বিস্ময়, ওই গানটা ওখানে ওরা বাজিয়েছে, আমি গিয়েছি। সো এইটা না আসলে একটা অন্য রকমের গুড ফিলিং। দেখেন অনেস্টলি বাংলাদেশে টাকা কামানোর অনেক ওয়ে আছে, হ্যাঁ, এবং মিউজিক ইজ দ্য ওয়ার্স্ট ওয়ে। হ্যাঁ, গান বাজনা করে আসলে বাংলাদেশে টাকা কামানো ইজ নেক্সট টু ইম্পসিবল। এবং আপনি টাকা কামাতে পারবেন, বাট আপনি যদি খুব আর্ট ফর্ম অফ কোনো কিছু করতে চান বা একটু এক্সপেরিমেন্টাল কোনো কিছু করতে চান, লাইক রক মিউজিক, হেভি মেটাল মিউজিক, তখন লিভিংটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এ ধরনের মিউজিকে। কিন্তু অ্যাচিভমেন্ট বলতে আমাদের কি, আমরা কেন আসলে কষ্ট করি, এই যে মানুষজন যে আমাদেরকে একটু ভালো গান শুনে যারা যারা কমেন্ট করতেছেন, হ্যাঁ, তাদের যে কমেন্ট গুলা, দিস আর আওয়ার অ্যাকচুয়ালি ইন্সপিরেশনস অ্যান্ড আওয়ার মোটিভেশনস টু ডু মিউজিক। সো খালি আমি আমার কথা বলবো না, আমরা আর্টসেল, ব্ল্যাক, পাওয়ার স্টার প্রত্যেকটা ব্যান্ডই কিন্তু আসলে এই ইন্সপায়ারেশন গুলা আমাদের জন্য অনেক বড় কিছু। এবং আমার মনে হয় যে আসলে these are the true emotions that we get from people like all of you, and we are honored to have you guys in our life. Wow, that's really awesome. And ভাইদের এই এক্সপেরিয়েন্স গুলো শুনে আমরা আসলে অনেক নিজেদেরকে লাকি ফিল হচ্ছে যে এই মানুষগুলো এক্সপেরিয়েন্স গুলো, তাদের গ্যাদারিং গুলো, তাদের যে জার্নিটা আমরা জানতে পারছি। তো আশা করছি, আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি মেকানিক্সের কাছে কোনো বা শ্রমিক ভাইয়ের কাছে আপনারা যদি কোনো গান শুনতে চান, আমরা অবশ্যই শুনবো, কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমাদের সঙ্গে লাইফটা কন্টিনিউ করতে হবে। আমরা কিছুক্ষণ পরে গিয়ে শ্রমিক ভাই অবশ্যই একটা গান শুনবো, তখন আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। সাফিক ভাই, ইউ ক্যান কন্টিনিউ নাও। ভিউয়ার্স, আমরা জানি যে মেকানিক্স আমাদের সবার প্রিয় ব্যান্ড এবং শ্রমিক ভাইয়া আমাদের কখনো নিরাশ করবে না। ইনশাআল্লাহ আমরা আজকে অবশ্যই একটি পর্যায়ে গিয়ে একটা গান শুনবো। তো ভাইয়া, আপনাদের সবার কাছে আমার কিছু প্রশ্ন, যেমন আপনারা একটি প্যাশনেট ব্যান্ড, আপনাদের প্যাশন গান গাওয়া এন্ড এভরিথিং। তো ভাইয়া, আমরা তো আমাদের তরুণ প্রজন্ম কিন্তু এখন খুব ভালো করছে অথবা ভালো করার চেষ্টা করছে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে তারা প্যাশন এবং তাদের যে সবকিছু ভাই কম্বিনেশন ঠিক হচ্ছে না। তো ভাই, আপনি আমাদের সেই সব তরুণ প্রজন্মকে কি বলবেন? তাদের জন্য যদি আপনার মোটিভেশনাল ওয়ার্ড থাকে যে তারা প্যাশনটা এভাবে কাজে লাগাতে পারে বা এটা করতে পারে, আপনি যদি আমার তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কিছু বলেন ভাইয়া। রিয়াজ বলো। প্যাশনটা আসলে ইটস ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল নিজেকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস থাকাটা খুব ইম্পর্টেন্ট যে আমি কাজটা যেটা করছি বা যেটা করবো সেটা নিজে কতটুকু ভালো করতে হবে সেই বিশ্বাসটা থাকা খুব জরুরি। আর আসলে প্রতিকূলতা আসবে, প্রতিকূলতাই, প্রতিকূলতা ছাড়া কোনো সফলতা আসে না, এটা আমরা সবাই বিশ্বাস করি। আমার মনে আছে আমি যখন ড্রামস বাজাই, ড্রামস ফার্স্ট অফ অল ইজ নয়েজ ইনস্ট্রুমেন্ট এন্ড ইটস রিয়েলি ডিফিকাল্ট, বাসায় বাজানো সম্ভব না, আমি যে আশেপাশে মেয়েগুলো নেক্সট। আমার মনে আছে যে আমি ড্রাম শেখার অ্যাটলিস্ট 7 to 8 ইয়ার্স পরে আমার প্রথম আমি আমার ড্রাম কিনি। এর মধ্যে কিন্তু আমার যেটা করতে হতো, আমাকে বাজাতে হলে আমাকে প্র্যাকটিস করতে হতো, আদারওয়াইজ আমাকে যেটা করতে বাসায় আমাকে শ্যাডো প্র্যাকটিস করতে হতো। এবং আমার মনে আছে যে আমার বাসা ছিল এলিফ্যান্ট রোডে, এবং এলিফ্যান্ট রোডে থেকে আমি আমার একটা প্যাডেল বক্স ছিল, ড্রামসের প্যাডেল, বেস ড্রাম প্যাডেল, সেটা ক্যারি করে আমি হেঁটেও গেছি মামা। এরকম হয়েছে যে আমার পকেটে টাকা নেই, আমার যাওয়ার ভাড়াটা পর্যন্ত ছিল, ঠিক আছে। আমার বাসা থেকেও মিউজিক্যালি কিন্তু মানে আমি সবসময় যে মিউজিক এই স্বাধীনতা পাইনি, কিন্তু আমার যেটা ছিল যে হ্যাঁ আমি খুব আমার ইচ্ছাটা ছিল, ঠিক আছে। তো এখন ইয়ং জেনারেশন আমি যেটা বলবো যে এখন অনেক আরো আমাদের তুলনায় আরো বেশি ইজি হয়েছে। আমাদের আগের জেনারেশন আরো কঠিন ছিল, আস্তে আস্তে ইজি হচ্ছে। হ্যাঁ, এখন ইউটিউবে কিন্তু সবকিছু পাবে। আমি শুধু ডান্সের ক্ষেত্রে বলবো না,
এটা হতে পারে ভোকাল হতে পারে, এটা গিটার হতে পারে, ইট ক্যান বি এনি ফর্ম অফ আর্ট, ড্রয়িং হতে পারে, হ্যাঁ, এটা যে কোনো কিছু হতে পারে। জিনিসটা হচ্ছে এখন আগ্রহটা থাকতে হবে, এবং এখন কিন্তু ইটস ভেরি ইজি টু এক্সপ্রেস ইউর ক্রিয়েটিভিটি থ্রু ডিজিটাল মিডিয়া, অনেক ওয়ে আছে। তো প্রথমত নিজেকে ওইভাবে চিন্তা করা শিখতে হবে যে আমার ক্রিয়েশনগুলো, আমি একটা ব্র্যান্ড, আমার জিনিসগুলো আমি মানুষের কাছে পৌঁছে দিব, কিভাবে দিব, এই যে চিন্তা ভাবনাটা থাকে, ঠিক আছে। এবং যেটা বললাম যে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে তার চিন্তা ভাবনাটা বিকশিত করা, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা ডান্স হতে পারে, সেটা লেখালেখি করতে হতে পারে, এই চিন্তা চেতনাটাই তার এই ভিন্নতাটাই কিন্তু তাকে একটা নতুন আঙ্গিকে, নতুন একটা সিগনেচার যেটা আমরা বলি, সেটা কিন্তু এস্টাবলিশ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর অফকোর্স লাভ তো আছেই, তো সবকিছু এই জিনিসগুলোর এফোর্টে কিন্তু আমাদের এই যে আমাদের আজকে এই যে আমি ড্রাম বাজাচ্ছি, আমরা 15 বছর ধরে মিউজিক করছি, জাস্ট বিকজ অফ দিস। প্র্যাকটিস করতে হবে, যে কোনো কিছু প্র্যাকটিস ছাড়া কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব না, ঠিক আছে। এবং একটা জিনিস আমি এই জেনারেশন বলবো যে একটা ভুল একটা কনসেপশন আমাদের মধ্যে আছে যে মিউজিক করে ড্রাগস নিতে হবে, ড্রাগস করে খুব ভালো মিউজিক করা যায়, ভালো লেখা যায়, ভালো ড্রামস বাজানো, ভালো সুইং বোঝা যায়। অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। ইটস ইউর থিঙ্কিং, ইটস ইউর এফোর্ট, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট কোনো কিছু ভালো করার জন্য। কোনো ড্রাগস তোমাকে ভালো কিছু দিবে, হয়তোবা লং রানে মানে শর্ট রানে তুমি কিছু ভালো কিছু আইডিয়া পেয়ে যেতে পারো, কিন্তু লং রানে এটা তোমাকে ওরকম ভাবে সাপোর্ট দিবে। আমি যেটা বলবো নিজের প্রতি বিশ্বাস রাখা, নিজের প্রতি ওই দৃঢ় ইয়েটা রাখা, বিশ্বাস রাখা, এবং প্র্যাকটিস করে যাওয়া কোনো কিছু। এবং অফকোর্স আমার বুঝতে হবে যে আমি কাজটা কেন করছি, পারপাসটা কি, উদ্দেশ্যটা কি। যেমন আমার হচ্ছে এন্টারটেইনার, এখন আমার দায়িত্ববোধ একটা ব্যাপার আছে, আমার দায়িত্ববোধ থাকে, আমি যে জিনিসটা করছি। এখন কিন্তু ফেসবুকে যে কোনো কিছু ভাইরাল হচ্ছে, এবং ভাইরাল হচ্ছে এমন হা রিয়াক্ট দিচ্ছে, কিন্তু ওই জিনিসটা কতটুকু ভ্যালু আমরা অ্যাড করতে পারছি একটা মানুষের লাইফে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমার পারপাসটা কি, আমরা যে জিনিসটা করছি বা আমরা যে লেখাটা লিখছি, আমরা যে ড্রয়িংটা করছি, সেটা পারপাসটা কি, সেটা মানুষের কি দিবে, সেটা বোঝা খুব ইম্পর্টেন্ট। এবং নিজের আইডেন্টিটি ক্রিয়েট করা, সেটা দায়িত্ববোধ যে আমি যে লেখা দিব সেটা কি মানুষকে উপকৃত হবে নাকি মানুষকে বিপথে নিয়ে যাবে, সেটাকে চিন্তা করা। তো এটাই। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার কথাগুলো খুব সুন্দর লেগেছে, আমাদের তরুণ প্রজন্মকে অবশ্যই উৎসাহিত করবে কথাগুলো। ভাই এবার যে হবে ত্রিদীপ ভাইয়ের কাছে। ভাই Yeah, Tridip. Yes, I'm the fun guy. আচ্ছা একটু গাইজ একটা মিনিট আমাকে একটু দেন, আমি এখানে অনেকগুলো কমেন্ট পেলাম। সাকিব ভাই, ক্রিপ্টিক ফেটার, আমার মোস্ট ফেভারিট ভোকালিস্ট বাংলাদেশগুলোর মধ্যে একজন, এবং আমাদের ইন্সপিরেশন। আমরা ছোটবেলা থেকে আমাদের কনসার্ট দেখে আসলে গান শোনা, এবং উনি কমেন্ট করেছেন, এন্ড থ্যাংক ইউ, লাভ ইউ সাকিব ভাই। আমাদের এখানে সামির হাফিজ, পাওয়ার স্টার্জি গিটারিস্ট, এবং আমাদের খুবই মেকানিক্সের খুবই ভালো ফ্রেন্ড, এবং ইনফ্যাক্ট মেকানিক্সে he did few shows with us. So ও কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ সামির হাফিজ। এবং আসাদ ভাই ফ্রম ভাইকিংস, ভাইকিংস এর গিটারিস্ট কমেন্ট করেছেন। সো আসাদ ভাই, থ্যাংক ইউ, উই লাভ ইউ। এবং গতকাল রাতে আমাদের সাথে উপস্থিত ছিলেন ভাই এখানে। রাইট রাইট, হ্যাঁ, মানে আসাদ ভাই কিন্তু জিম টিম করে পুরো গুড লুকিং হ্যান্ডসাম হাং। ভাইয়া and কালকে আমার সাথে শেয়ারও করেছে সব সিক্রেটস, ভাইয়া কি করছে, and it is really awesome. এখন সব সিক্রেট যদি আসাদ ভাই বলে দেয় তাহলে কিন্তু একটা ঝামেলা লেগে যাবে, মানুষজন সবাই শুনে ফেলবে এবং সবাই আসাদ ভাইয়ের মতো স্মার্ট হয়ে যাবে। আসাদ ভাই মানে লাইক আমি আসাদ ভাইকে অনেক বছর ধরে চিনি, এন্ড আই রিয়েলি লাভ হিম। এবং থ্যাংক ইউ ভাইয়া আমাদেরকে রাইট এখানে লেখার জন্য, এবং রিয়েলি রিয়েলি মিনস আ লট টু আস। ও হ্যাঁ, এবার কোশ্চেনের ব্যাপারে আসি, সরি। ব্যাপারটা হচ্ছে আমি যে কোশ্চেনটি করেছিলাম যে আপনারা খুব প্যাশনের একটি ব্যান্ড, এবং আমাদের তরুণ প্রজন্ম কিন্তু এই মুহূর্তে খুব যথেষ্ট প্যাশনের সাথে ওরা সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু ওরা অনেক কিছু কম্বিনেশন একসাথে করে উঠতে পারছে না, যেটা আপনারা একসময় করেছেন। তো ভাই আপনাদের তাদের জন্য কি কোনো মোটিভেশনাল ওয়ার্ড আছে যেটা তাদেরকে উৎসাহিত করবে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য? এক্স্যাক্টলি, আমি আপনাকে এখন খুব সিম্পলি বলি ভাই। হ্যাঁ দেখেন, পৃথিবীতে আপনি কি করবেন সেটা আসলে প্রথমত আপনাকে বিশ্বাস করতে হবে এবং আপনাকে এনজয় করতে হবে। আমরা আসলে পড়াশোনা কিন্তু মজার জিনিস, কিন্তু আমরা পড়াশোনাকে সবসময় আসলে অপছন্দ করি,
কারণ হচ্ছে যে পড়াশোনাটাকে আমাদেরকে জোর করে করানো হয়, বা কেউ আমাদেরকে সবসময় পুশ করে যে পড়ো পড়ো পড়ো। হ্যাঁ, সেম থিং আমি দেখছি যে আমার পরিচিত একজন আছেন, হ্যাঁ, তার বাচ্চাকে সে খালি জোর করে খাওয়াইতে চায় এবং বাচ্চাটা খেতে চায়। হ্যাঁ, বাচ্চাটা কিন্তু এমনি খাবে, কিন্তু যখন সামওয়ান পুশেস ইউ ফর সামথিং, তখন হয় কি আমরা আসলে ওই জিনিসটা করতে চাই না। এটা হচ্ছে আমাদের একটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স এর ব্যাপার। যে জিনিসটা আমরা করতে চাই, উই শুড আন্ডারস্ট্যান্ড যে ওটা আমরা এনজয় করতেছি নাকি। জাস্ট কেউ করতেছে বা কেউ আমাকে বললো ওই কাজটা আমি করে ফেললাম, ব্যাপারটা ওরকম না। হ্যাঁ, আমি যদি মিউজিক করতে চাই, আমার মিউজিক পছন্দ করতে হবে এবং আই শুড ফাইন্ড মাই ওয়ে বাই মাই সেলফ। হ্যাঁ, এখন এখন আসলে সমস্যাটা হয়ে গেছে, আসলে আমরা সব মিলেনিয়াল জেনারেশন, মিলেনিয়াল জেনারেশন আমরা এক্সপেক্ট করে আমরা অনেক কিছু করে ফেলবো, আসলে আমরা কিছু করতে পারি না। এখন না করতে পারার রিজনটা হচ্ছে আমরা সবসময় আমাদের প্যারেন্টসরা আসলে আমাদেরকে খুব বেশি আদর করতেন এবং সবসময় সবকিছু আমাদেরকে করে দিত। যখন আমরা এই জায়গাটা থেকে বের হয়ে কোনো কিছু রিয়েলিটিতে ঢুকি বা রিয়েল লাইফে ঢুকি, তখন আমরা এক্সপেক্ট করি যে অন্য কেউ আমাকে রাস্তাটা করে দিবে। তো মিউজিকের ক্ষেত্রে এরকম হয় না। হ্যাঁ, মিউজিকের ক্ষেত্রে হচ্ছে যে আমাকে আজকে বাসা থেকে বের হইতে হবে, নিজ দায়িত্বে প্র্যাকটিস করে যেতে হবে, নিজের গান শুনতে হবে, নিজেকে নিজের ইমপ্রুভমেন্ট করতে হবে এবং আমার নিজ দায়িত্বে গান খুঁজে খুঁজে বের করে শুনতে হবে। তার থেকে বড় কথা হচ্ছে যে নিজে নিজে গান বানাতে হবে। আমার গান কিন্তু কেউ বানায় দিবে না, যে আমাকে কেউ গান বানায় দিল আমি গাইলাম সুপারস্টার হয়ে গেলাম, ইটস জাস্ট নট লাইক দ্যাট। হ্যাঁ, সো যারা আসলে স্ট্রাগল করতেছে বা চিন্তা করে পাচ্ছে না, ভাই বিশ্বাস করেন আপনারা অনেক লাকি, আমরা আপনাদের থেকে একটু কম লাকি, আমাদের থেকে যারা আরো বড় তারা আরো কম লাকি। হ্যাঁ, সিম্পল। আপনি দেখেন বাচ্চু ভাই লাইফ স্টোরি, আপনি দেখেন জেমস ভাই লাইফ স্টোরি, দেখেন তারা না খেয়ে মিউজিক করছে। না খেয়ে মানে হচ্ছে ওদের মিউজিক করে they had to live, they had to earn their bread and butter. হ্যাঁ, সো এনিহাউ যখন এটা আপনার ইন্সপিরেশন হবে ব্রেড অ্যান্ড বাটার, আপনার কাছ থেকে ভালো গান বের হবে। আর যখন আপনি মনে করবেন যে না আসলে আমার তো সবকিছু এমনিতেই আছে, তখন দেখবেন আপনার অনেক সমস্যা, যে আমার একটা দামি গিটার নাই, আমার প্র্যাকটিস প্যাডে এসি নাই, বা আমার প্র্যাকটিস প্যাডে এসি আছে কিন্তু যাওয়ার জন্য আমার গাড়ি একটা এসি গাড়ি নাই, তখন অনেক রকমের প্রবলেম হবে। বা আমাকে কেন মানুষের সাথে ডাকতেছে না, আমার জন্য কেন শো অর্গানাইজ করতেছে না। ভাই পৃথিবীতে কেউ কারোর জন্য কোনো কিছু করে না। You need to get out on the street and you need to find the way. That's the industry, that's the market is all about, that's the reality is all about. হ্যাঁ, জেমস ভাই বাচ্চু ভাইদের আমলে ওনারা যদি রক এন্ড রোল মিউজিক করে ব্রেড অ্যান্ড বাটার এবং মোটামুটি আলহামদুলিল্লাহ একটা স্টেবল লাইফে যেতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু আরো বেটার অপরচুনিটিস পেয়েছি ফ্যামিলি থেকে। আমাদের অ্যাটলিস্ট খাওয়া দাওয়ার কথা চিন্তা করতে হয় নাই, যে কারণে আমরা একটা আমাদের প্যাশন থেকে আমরা একভাবে মিউজিক করছি। এখন মিউজিকের ব্যাপারটা হচ্ছে ভাই খুব সিম্পল, আপনাকে যেতে হবে, নিজে খাটতে হবে, গান শুনতে হবে। আপনার এই যে এই দুটা জিনিসকে বলে কান, হ্যাঁ, এই দুটা কানকে আপনার ইমপ্রুভ করতে হবে এবং এই মাথাতে আপনার নিজের মিউজিক্যাল সেন্সটা ডেভেলপ করতে হবে। হ্যাঁ, ইফ ইউ ডু দ্যাট, জাস্ট খালি মিউজিকে না, আপনি এনি সর্ট অফ ওয়ার্কে বলেন, আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে বলেন, ইউ নিড টু গেট আউট অ্যান্ড ডু ইয়োর ওন থিংস। আপনাকে কেউ আসলে করে আপনি, হ্যাঁ, ইজি ওয়ে হচ্ছে যে বাবার কোম্পানিতে বসে পড়লাম, ডিরেক্টর হয়ে গেলাম ডে ওয়ানে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। কিন্তু ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি আ ডিরেক্টর বাই ইয়োর সেলফ, you go start from the executive and you reach your destination within 10 years. হ্যাঁ, আমি 20 বছর 22 বছর বয়সে ডিরেক্টর হওয়ার চিন্তা করলে এটা আসলে নট রাইট। হ্যাঁ, সো মেকানিক্সে 15 বছর যখন আমরা শুরু করেছিলাম, তখন আমরা কোনো সময় কল্পনাই করিনি যে আমরা 10,000 মানুষের সামনে বাজাবো। হ্যাঁ, আমরা প্রথমে চিন্তা করছি আমরা 100 মানুষের সামনে বাজাবো, তারপরে হচ্ছে আমরা 50 জন মানুষের সামনে বাজাবো, 100 জন মানুষের সামনে বাজাবো। দ্যাটস হাউ উই রিচড আওয়ার গোল। এবং আরো গোলটা আরো ফার্দার বড় করে আমরা আরো সামনে এগিয়ে যাব, আমরা তাই বিশ্বাস করি আর কি। তো দ্যাটস আমার মনে হয় যে ভাই কাজ করেন, কষ্ট করেন, নিজেকে নিজে পুশ করেন এবং থিঙ্ক হোয়াট ইউ ক্যান ডু মোর। এটা আমার মনে হয় সবচেয়ে বেশি কোর ইম্পর্টেন্ট ফ্যাক্ট। থ্যাংক ইউ ভাইয়া, সাচ আ ইন্সপায়ারিং ওয়ার্ড। আই থিঙ্ক আমাদের ইউথদের জন্য নিজেদের ক্রিয়েটিভিটি, হার্ড ওয়ার্কিং, নিজের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে অবশ্যই এগুলো নিয়ে আসলে স্ট্রাগল তো সবার জন্যই। সো দ্যাটস আ ভেরি গ্রেট অ্যান্সার। আই হোপ আমাদের ইউথ জেনারেশন বড় ধরনের মোটিভেশন পাচ্ছে আপনার কাছ থেকে। সো নেক্সট আমি একটু সাফায়েত ভাইয়ের কাছে আসতে চাই। ভাইয়া, তো আপনি তো মেকানিক্সে এখন গিটারিস্ট হিসেবে রয়েছেন।
তো ভাই আপনার কাছে আমার প্রশ্নটা হলো যে গিটারটা এখন যদি আমরা একটু ইয়ুথদের দিকে তাকাই খুব প্যাশনের একটা জায়গা হয়ে গিয়েছে। গান করতে না পারলেও গিটার শিখবো, গিটার বাজাবো, আমার কাছে গিটার থাকবে, এরকম একটা প্যাশনের জায়গা হয়ে গেছে। তো ভাই আপনি যেহেতু একজন ভালো গিটারিস্ট, তো আপনার কাছে এই প্লেসটা কি মনে হয় তাদের নিজেকে ডেভেলপ করা বা এই যে ওদের প্যাশনটা এটাকে কিভাবে ওয়ার্কআউট করা যায়, এটা কিভাবে গ্রো করা যায়, কিন্তু কিছু অ্যাডভাইস বা আপনার এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করুন। ওয়েল, আমি আমার অনেক আত্মীয় স্বজনের বাসায় দেখি যে গিটার আছে। এমন বলতে গেলে অনেকের বাসায় আসলে গিটার থাকে, কিন্তু আসলে লাইক এভরি আদার ইনস্ট্রুমেন্ট, মানে গিটারকে আসলে শোপিস হিসেবে রেখে দেওয়া এক জিনিস আর প্যাশন হিসেবে বেছে নেওয়া আরেক জিনিস। হ্যাঁ, তো যদি কেউ আসলেই মিউজিক করতে চায়, কোনো ইনস্ট্রুমেন্ট শিখতে চায়, আমি মনে করি ওইটাকে রেসপেক্ট করতে হবে, ওইটার পিছে সময় দিতে হবে এবং অবহেলা করা যাবে না একদম। যেরকম সবকিছুরই যেমন একটা রুটিন থাকে, যেমন খাওয়া দাওয়া, পড়াশোনা, তারপর হচ্ছে ঘুম, সেভাবে গিটারটাকেও ওরকম মানে সময় দিতে হবে। ওভাবে চিন্তা করতে হবে যে না, দিস ইজ মাই ইনস্ট্রুমেন্ট এন্ড আমাকে ডেইলি এটা এটা এটার পিছে সময় দিতে হবে যদি আমি জিনিসটা বাজাতে চাই, অফকোর্স। এবং প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না, এটা ইনস্ট্রুমেন্ট হোক আর যাই হোক। প্র্যাকটিস, হার্ড ওয়ার্ক ছাড়া আম, আসলে মিউজিক বা কোনো প্যাশনই চেস করে আসলে লাভ নেই। আর শুধু গিটার বাজালেই যে হয়ে যাবে তাও না, পাশাপাশি ভালো গান শুনতে হবে। হ্যাঁ, নিজেও অ্যাজ আ পার্সন এরকম ওপেন মাইন্ডেড হতে হবে যে আসলে আহ, সব চ্যালেঞ্জ একসেপ্ট করতে হবে। কেউ যদি বেটার হয় বা কেউ যদি ওয়ার্স হয়, সবকিছুই যাতে সে হামলি একসেপ্ট করে নিতে পারে। এই সবকিছু মিলে আসলে একটা মানুষ গ্রো করবে। আর যদি সে অ্যারোগেন্স, ইগো অথবা তার মাঝে যদি অন্য জিনিস, নেগেটিভ জিনিস চলে আসে, তার দ্বারা আসলে কোনো ইনস্ট্রুমেন্টই পসিবল হবে না। আর হলেও সে খুব একটা ভালো জিনিস প্রডিউস করতে পারবে না, সেটা আমি মনে করি পার্সোনালি। তো হ্যাঁ, যারা গিটার শিখতে চায় তাদের কাছে বা শিখে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা মিনিমাম অ্যামাউন্ট অফ মানে টাইম আপনাদের ইনস্ট্রুমেন্ট, যেটা গিটার আর কি, সেটাতে স্পেন্ড করবেন, যাতে আপনারা একটা টাইমে বলতে পারেন যে না, আমি ভালো করে শিখছি এন্ড আই ডিড ইট, বেসিক্যালি। সিরিয়াসলি কোনো কাজ করতে যেন যে কোনো কিছু পেছনে আসলে হার্ড ওয়ার্কিং, নিজের প্রচেষ্টাটা মেইন, এইটাই দ্বারাই সাকসেস পাওয়া যায়। তো আই থিঙ্ক ভিউয়ার্সরা আর ওয়েট করতে চাচ্ছে না, আমাদের কাছে একটা গান নিয়ে নিতেই হবে। ভিউয়ার্সরা অতি আগ্রহে অপেক্ষা করে রয়েছে। সো সোহেল ভাই, ভিউয়ার্স তো সবাই ওয়েট করছে আপনার জন্য। লাইভের কাছে একটা গান শুনতে চাই। ভাই আপনি Okay, কি thank রেডি? you. ওকে ভাই, থ্যাংক ইউ। Actually, jokes apart, খুবই ফান করতেছিল। So, আমি বেসিক্যালি গান একদমই করি না, বিকজ মানে আই লাভ টু প্লে বেস এন্ড দ্যাটস হোয়াট আই ডু। তাহলে ত্রিদীপ ভাইয়ের কাছে একটা গান হয়ে যাক। ত্রিদীপ ভাই আমাদের মেকানিক্স, আমাদের প্রিয় ব্যান্ড মেকানিক্স এর ভোকাল। ত্রিদীপ ভাইয়ের কাছে গান হওয়া উচিত। সবাই ওয়েট করছে ভাই। শ্রমিক, একটা গান আমরা শুনতে শ্রমিক যে ফোল্টি। এই যে গানটা গাইলি না আজকে, আমরা খুব দুঃখ পেলাম। আচ্ছা গাইজ, আমরা আসলে আমরা আমাদের ব্যান্ডের মেম্বার, আমরা এত মানে ক্লোজ টু ইচ আদার, আমরা এত মজা করি যেটা আমরা জি আসলে ভাই, আমি দেখেই বুঝতে পারছি ভাই আপনি যেভাবে সোহেল ভাইকে ইয়ে করেছেন। রাইট। সো আমরা একটা গান শুনবো, এবং এখানে অনেক মানুষজন Sure. যেমন স্নেহা বলছেন যে ওয়েটিং ফর আ সং, Waiting for a song. শুনতে লিখেছেন, অনেকবার মেসেজ আসছিল। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড 15 বছরে আসলে আমাদের অনেক গান করা হয়েছে মেকানিক্সে, অলমোস্ট 20টার কাছাকাছি গান আছে, কিন্তু একটা গান আসলে আমাদের পার্সোনালি খুবই কাছের, মানে আমার খুবই কাছের একটা গান। গানটার নাম হচ্ছে নিয়তি। সো নিয়তি গানটার হয়তো বা আমি কিছু কোয়েশ্চেন করবো। সো প্লিজ, আই ডোন্ট হ্যাভ এনি গিটার রাইট নাও, সো খালি গলায় গাচ্ছি, আপনারা আপনার ভোকালই যথেষ্ট হবে আমাদের অডিয়েন্সের জন্য। পার্ডন মি আর ভাই ফর একটা বিষয় বলতে চাই, আমাদের কিন্তু অডিয়েন্সের কাছ থেকেও অনেক বেশি নিয়তি এই গানটা আসে অনেক এই যে আমরা চলে দেখুন ভাই, নিয়তি কখন হবে?
আনাস So ভাই I কমেন্ট করেছিলেন everyone is very excited. Yeah, so bhai, I can continue, and yeah, we are really grateful. নিয়তি ভাঙা গড়া মিছিলের ভিড়ে হারিয়ে তোমাকে নিকষ কালো আধার ঘিরে তোমার অস্তিত্ব বিলীন তুমি কি অপার সম্ভাবনা অসীম স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সময়ের বাস্তবতায় হেঁটে চলা হতো এই হাত ধরে সময়েরই বাকে নিয়তি শুনলাম আর একটা গান করতে পারি যদি আপনারা বলেন আরেকটা হয়ে যাক ভাই, আরেকটা হয়ে যাক। আমার অসাধারণ লেগেছে ভাই, আমাদের অডিয়েন্সে খুব খুশি। নায়িকা তাবাসসুম সুপ্তি কমেন্ট করেছে OMG। সো ভাই আরেকটি গান হয়ে যাক ভাই। কোনটা করবো? আচ্ছা বিস্ময় করি। হ্যাঁ জি ভাইয়া। অনেস্টলি গিটার থাকলে খুব ভালো হতো। একটু সাফাত গিটার ধরস না? এইখানে ভাই হবে না, ও হবে না, ঠিক আছে। আমি তো অন্য জায়গায় আছি। ও হ্যাঁ বিস্ময়। আমার ক্লান্ত চোখ ভেজা ডুবে যায় এই সব চোখ ভেজা উষ্ণ ডানায় স্পর্শে ডুবে থাকে যেন নীল ঢেউয়ে জ্বলে উঠে এমন বিস্ময় তোমরা বলেছ বিস্মৃতি অথচ জীবন আঁকড়ে জেগে থাকে কি স্মৃতি বাজে নীরব স্বরে তোমাদের হাতে ছায়া উড়ে আসা শীতের যৌবন এই যে যুগল হাত বিষণ্ণ দিনের মতো স্পর্শে ডুবে থাকে জ্বলে উঠে এমন বিস্ময়। Wow. Yes. অসাধারণ ভাইয়া, অসাধারণ। আমি আমার ইচ্ছে ছিল ভাই সারা রাতই গান শুনি আজকে, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটি সম্ভব নয় আসলে। Audience na bhaiya, ইনশাআল্লাহ অনেক অডিয়েন্সে আপনাদের যত শুভাকাঙ্ক্ষী এবং আপনাদের যত ফ্যান সবাই কমেন্ট করছে। তো ভাইয়া আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন ছিল আজকে আপনার জন্য, অনেকগুলো, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের একটু শর্ট করতে হচ্ছে। কিন্তু আমি আমার পছন্দের একটি প্রশ্ন আপনাদের করবো এখন। Exactly. ত্রিদীপ ভাইয়া এবং সৌমিক ভাইয়া, আপনাদের চুলগুলো অনেক লম্বা
এখন আমাদের আমি যখন আপনাদের ছবিগুলো আমাদের গ্রুপে দিয়েছি, তারা তখন জেলাস, ওনাদের চুলগুলো এত সুন্দর কেন, স্পেশালি যারা তরুণী তারা জেলাস, ওনাদের চুলগুলো এত সুন্দর কেন। আপনি ভাই আমাদেরকে বলেন ভাই, আপনি কিভাবে এত সুন্দর করে চুলগুলো মেনটেন করতে পারেন? সত্যি কথা আই থিংক ত্রিদীপ ভাই কিছু নেটওয়ার্ক ইস্যু হয়েছে। না আমার আমি ওকে কোশ্চেনটা এখন আসলে যদি সিক্রেট বলে দেই তাহলে তো সিক্রেট থাকবে না ব্যাপারটা, সবার তো আমার সুন্দর চুল হয়ে যাবে, আমি তো তখন মানে মন খারাপ হয়ে যাবে। ভাইয়া তবু কিছু সাজেশন দেন হ্যাঁ, আমরা যদি আপনার কাছাকাছি হলেও যেতে পারি ভাইয়া। হ্যাঁ বেসিক ব্যাপার হচ্ছে যে ভাই মানুষের লাইফে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা অতি চিন্তা করি। এই অতি চিন্তা জিনিসটা আসলে আমাদের খুব মানে ডাউনফল, যে আমি এই একটা কাজ করব, মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, বা এটা করব, এটা করলে তো এটার তো অনেক কনসিকুয়েন্সেস আছে। যেমন সবাই বলে যে চুল বড় রাখলে চুল টাক পড়ে। আমি এখন পৃথিবীতে অসংখ্য মানুষ দেখছি যাদের চুল সারা জীবন ছোট ছিল এবং তারা টাক হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি আমাকে বলেন যে তারা কেন টাক হয়েছে। হ্যাঁ, এখন আসলে চুল বড় রাখার পর যদি আমি চিন্তা করি আমার চুল পড়ে যাবে, ভাই ইটস আ ভেরি সাইকোলজিক্যাল থিং। আপনি যদি চিন্তা করেন আপনার চুল এমনিতেই পড়বে, আর সব মানুষের চুল পড়ে, ইটস আ জেনেটিক্যাল ফ্যাক্ট মোর অফ দেন। রেগুলার বেসিসে আপনি take care of yourself, love yourself, and listen to good music. Listen to Bangla rock, listen to Bangla metal music. Bangla metal music যদি আপনি শুনেন আপনার চুল খুবই ভালো হবে, ট্রাস্ট মি। হেডব্যাং করলে চুল ভালো থাকে। হেডব্যাং করবেন না, করুন গান কিনা গান শোনা তারপর হেডব্যাং নিজে থেকেই করবে। তো যেটা হচ্ছে যে ভাই যারা চুলের টিপস চাচ্ছেন তাদেরকে বলি, আপনারা প্রত্যেক দিন 5 ঘন্টা করে বাংলাদেশি মেটাল ব্যান্ডের গান শুনবেন এবং বাংলাদেশি রক ব্যান্ডের গান শুনবেন। যদি শুনেন দেখবেন যে আপনার চুল চারিদিক দিয়ে মানে মাথার এইখান দিয়ে আবার অনেক সময় এদিক দিয়ে বের হইতে পারে, বুঝছেন? তো এটা হচ্ছে আপনি কিছু বলতে চান ত্রিদীপ ভাইয়ের কথা শুনছে? না রিয়াজের একটা স্যাড স্টোরি আছে। রিয়াজের স্যাড স্টোরিটা আমরা আসলে শেয়ার করতে পারছি না এখানে, এই যে সেন্সর বোর্ড আমাদের। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। ভাই আমরা আরেকটা কোশ্চেন রাখতে চাই যে ভাইয়া আমি হচ্ছে এবার একটু আসতে অনেকটা ফান সেশন হয়ে গেল, একটা সিরিয়াস কোশ্চেনের দিকে আমি চলে আসতে চাই যে ভাইয়া আপনাদের ফার্স্ট কম্পোজ সিঙ্গেল কম্পোজ 2008 এ যোদ্ধা পাবলিশ হয়। সো ভাইয়া এইটা যেহেতু আপনার 2005 এ জার্নি স্টার্টেড এন্ড আফটার দ্যাট ফার্স্ট কম্পোজ, তো এইটার এক্সপেরিয়েন্সটা যদি আমাদের উদ্দেশ্যে একটু আপনারা বলতেন যে আসলে ফার্স্ট কম্পোজ এক্সপেরিয়েন্সটা কি ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে, কিভাবে হয়েছে আর কি হোল বিষয়টা। আসলে প্রথম ওই যেটা বললাম না, লাইফের প্রথম প্রেম ব্যাপারটা আসলে খুব মানে ইমোশনাল, এবং প্রথম প্রেম কিন্তু অনেক কঠিন। মানে তখন পৃথিবীতে সবকিছু ডিফিকাল্ট মনে হয়। যেই লোকটা মনে করেন 15-20টা প্রেম করে ফেলছে ওর জন্য দেখবেন সবকিছু মানে ওর জন্য বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড পাওয়াটা খুব ইজি। হ্যাঁ, কিন্তু ধরেন যার প্রথম প্রেম হয় নাই ওর জন্য কিন্তু গার্লফ্রেন্ড পাওয়াটা, ও দেখবেন যে রাস্তায় রাস্তায় খুঁজতেছে এবং গার্লফ্রেন্ড খুঁজতেছে, তো এটা হবে না। তো আমাদের প্রথম গানটা যোদ্ধা রিলিজ ট্র্যাক, বাট প্রথম কম্পোজিশন করা ট্র্যাক ছিল হচ্ছে কালো বিক্ষোভ, যেই গানটা বানাতে আমাদের অলমোস্ট 6 মান্থের উপরে সময় লেগেছিল। যোদ্ধা গানটা আমাদের প্রথম রিলিজ সং বা প্রথম কম্পোজ সং হচ্ছিল কালো বিক্ষোভ। হ্যাঁ, তো ওই গানটা হচ্ছে গিয়ে খুব মানে ওই গানটা আমাদের কত 6 মান্থের মতো টাইম লাগছে, এবং অনেক মানে আমাদের তখন আসলে আমরা জানি না কিভাবে গান বানাইতে হয়, কোনটা ভার্স কেমনে কোরাস বানাবো। সো ওইটা আসলে খুব মানে আমাদের একটা এক্সপেরিমেন্টাল এবং শিখার সময় ছিল। অনেক গান শুনতে হয়েছে যে ঠিক আছে আর্সেল এভাবে গান বানায়, বা ওয়ারফিজ এভাবে গান বানায়, রিবন এভাবে গান বানায়, ক্রিপ্টিক ফেট এভাবে গান বানায়, তো আমাদের গানগুলোতে এই এলিমেন্ট থাকতে পারে, সুন্দর কোরাস থাকতে পারে, তো ওইভাবে কম্পোজিশন করা। এবং যোদ্ধা গানটা আসলে আমাদের গিটারিস্ট তখন যে ছিলেন ইমরান, তার কম্পোজিশন করা ছিল, এবং দ্যাট সং বিলং টু হিম বেসিক্যালি, দ্যাট সং কপিরাইট এন্ড এভরিথিং বিলং টু হিম। বাট প্রথম রেকর্ডিং এর এক্সপিরিয়েন্সটা খুব মজার ছিল। প্রথম যখন মাইকের সামনে দাঁড়াই, হ্যাঁ, এবং নিজের গলা শুনে বলছি আরে এটা তো আমি না, ব্যাপারটা এরকম ছিল আর কি। তো ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। এবং প্রথম গান বানানোর সময় যেটা করতে হবে বা যেটা করা উচিত সেটা হচ্ছে যে ভাই
ক্রিয়েট সাম রেফারেন্স, যে আমি এই ধরনের এরকম একটা মানে সবকিছু একটা রেফারেন্স লাগে। আমি এখন একটা মেটাল গান বানাবো, শর্ট বানাবো, দেশ নিয়ে গান বানাবো, যুদ্ধ নিয়ে গান বানাবো। আর শোতে আমি অনেক বেশি কথা বলছি, আমি সরি বিং। না ভাই, কথা ভাইয়া, বলুন না, আপনার লাস্টের কথাগুলো শুনতেই পাইনি ভাই, এর জন্য আমরা এরকম করে আছি। ভাই ও আমরা তো আচ্ছা, আপনার কথা শোনার জন্যই, আপনার কথা শোনার জি ভাই, জন্যই আছি। আপনার সাথে শোনার জন্য আমরা আছি ভাই এখানে। তো অডিয়েন্সরা ভাই আমরা আমরা সবাই আপনাদের ভাই অনেক মজা করলাম। আমি এখন একটা দুঃখের একটা কথা তুলবো এখন আপনাদের মাঝে। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের জাহিন ভাইয়াকে। উনি নিঃসন্দেহে একজন অসাধারণ গিটারিস্ট ছিলেন। তো ভাইয়া উনি যাওয়ার পরে, উনি আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরে ভাইয়া মেকানিক্সে কি কি বাধা পেরোতে হয়েছে, উনাকে এই ধাক্কাটি মেকানিক্স কিভাবে সামলেছে ভাইয়া? রিয়াজ। মেকানিক্স আসলে জেহিনের অস্তিত্বটা এটা কাইন্ড অফ ছিল হচ্ছে মেকানিক্সের সোল। মেকানিক্সের গান বানানো, হ্যাং আউট করা প্রচুর একটা সোলের। তো আসলে ও চলে যাওয়ার পর স্পেশালি আমার একটা ইনিশিয়াল আইডিয়া ছিল, আমার ধারণা ছিল যে আমি হয়তো ব্যান্ড কন্ট্রোল করতে পারবো, আমরা ব্যান্ড কন্ট্রোল করবো, মানে সম্ভব ছিল না জিনিসটা। মানে ধারণার পরে আবার সবকিছু ঠিকঠাক করে যাত্রা শুরু করা, এটা তো মানে ওই অবস্থা থেকে মানে আবার মানে যেটা চিন্তা করেন জেহিনের এই যে ক্রিয়েশন গুলো, সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আসলে মেকানিক্সটাকে আমরা আবার কন্টিনিউ করি। আমাদের এখনো লক্ষ্য হচ্ছে জেহিনের ক্রিয়েশন গুলো বেঁচে থাকে, এই কাজগুলো করে গেছে সেগুলো মানুষ কথা বলবে, মানুষ ইন্সপায়ার করবে, এই জন্য মেকানিক্স চলছে। বললাম ইজি ছিল না, একদম ইজি ছিল না, করতে হয়েছে, এখন করে যাচ্ছি। মানে কি বলবো, যে আমাদের সাথে সবসময় আছে, থাকবে। ইনশাআল্লাহ ভাই, আমরা সবাই জাহিন ভাইকে মিস করি। ত্রিদীপ ভাই যদি কিছু And বলতেন he ওনার is সম্পর্কে। always there with us spiritually. I believe that. যে ও সবসময় আমাদের আশেপাশে ঘুরতেছে, he is inspiring us and he is guiding us with music and ideations. He is always there basically. বুঝছেন, ধরেন few things are মানে যেটা হয় যে ওই যে আপনি একটা সার্টেন ইনসিডেন্ট লাইফে, মানে আপনি এই লাইফটা আমরা করলাম আজকে আপনাদের সাথে, প্রবলেম হয়তো এই লাইফটা আমরা কোনো সময় আমাদের লাইফ থেকে মুছে ফেলতে পারবো না। এই ইনসিডেন্টটা ইট উইল অলওয়েজ বি দেয়ার। হ্যাঁ, এবং উই উইল অলওয়েজ রিমেম্বার দিস ইভেন্ট। হয়তো 30 বছর পরে হয়তো বা কোনো একদিন আমার সাথে আসাদের দেখা হলো বা জাইমা আপুর সাথে দেখা হলো, আপু বললো ভাইয়া মনে আছে আমরা যে একটা লাইভ করছিলাম 30 বছর আগে? হ্যাঁ হ্যাঁ আমার তো মনে আছে। তো দিস ইজ অ্যান ইভেন্ট আমরা কোনো সময় লাইফ থেকে মুছে ফেলতে পারবো না। জেহিন ইজ সাচ অ্যান মানে such an story, such an event of our life. মানে he will always be there এবং আমাদের মেকানিক্সে what we believe. আই থিংক ত্রিদীপ ভাই আবার কিছু টেকনিক্যাল ইস্যুস হয়েছে। তো আচ্ছা, আমরা ভাইয়া ব্যাক করা পর্যন্ত আমি একটু রিয়াজ ভাইয়ের কাছে যেতে চাই। রিয়াজ ভাইয়া, আই থিঙ্ক রিয়াজ ভাইয়া, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যে আপনার কাছে, যে মেকানিক্স 2007 সালে ডগ স্টার্স নামে একটি কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল, অ্যান্ড তাদের জাজেস কাছে এবং লাইক অডিয়েন্সের কাছে একটা ভালো সুনাম অর্জন করেছিল। এবং এই জার্নিটা আসলে কেমন ছিল, যেহেতু আপনাদের 5 সালে আপনাদের স্টার্টিং, আফটার দ্যাট একটা কম্পিটিশনে যাওয়া, বা আপনাদের এই মেকানিক্সের জার্নি কতটুকু এফেক্টিভ ছিল, বা বিষয়টা কিভাবে আপনাদের উপর মেকানিক্সের উপরে প্রভাব ফেলছে, একটু যদি আমাদের উদ্দেশ্যে বলতেন। ডিডক্টার্স 2 এটা 2007 সালে হয় আসলে। হ্যাঁ, ডিডক্টার্স 2 এর আগে থেকে আমরা মানে মেকানিক্স কিন্তু 2005 সালের পরে আমরা রেগুলার আমরা বিভিন্ন ভেন্যুতে কনসার্ট করছি। তো
আমাদের এরকম যে একটা প্রোগ্রামে অংশগ্রহণ সেটা চিন্তা ভাবনা ছিল এবং আমরা জানতাম না যে কোনো একটা কিছু একটা হতে যাচ্ছে। হ্যাঁ, তো হঠাৎ করে আর্টসেলের এই যে সেজান ভাই, তারা যে আমি যদি তুলনা করে থাকি, সেজান ভাই ত্রিদিককে মনে হয় বলছিল ফোন করে যে এই তোমরা পার্টিসিপেট করছো না কেন? তো ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের কাছে জিনিসটা না তখনও ওকে, মানে আমরা যে খুব এক্সাইটেড হবো সেটাও ঠিক আছে, পার্টিসিপেট করব। তো গেলাম, ওখানে গিয়ে পারফর্ম পেইন কিলার এটা কভার করতাম। সো আমাদের পারফরমেন্স দেখে জাজেসরা ওয়াজ মানে সবাই সারপ্রাইজ, এনার্জি সবকিছু মিলিয়েছে। তো আমরা হচ্ছে যে মানে আমরা যেরকম পারফর্ম করতাম স্টেজে ওইটাই আমরা পেয়েছি, ওটাই নর্মাল ওইটা একটা ডিফারেন্ট ডাইমেনশন তাদের কাছে লেগেছে যে এত এনার্জি, এত পাওয়ারফুল একটা মিউজিক আমরা প্রেজেন্ট করছি। আর ইনডক্সটার্স আসলে যেটা আমাদের হেল্প করছে সেটা হচ্ছে ইনডক্সটার হচ্ছে ফার্স্ট আমাদের একটা প্ল্যাটফর্ম যেটা কিনা মেকানিক্স নামটা ছড়িয়েছে অল ওভার দ্য বাংলাদেশ থ্রু টিভি। এটার পরে আসলে মেকানিক্স নামটা মানুষজন মানে কি বলে একদম সর্বস্তরের মানুষ জেনেছে হ্যাঁ মেকানিক্স এর একটা ব্যান্ড আছে। সো সেটা আমাদের অনেক হেল্প করেছে। আর যেটা হচ্ছে যে অফকোর্স ইনডক্সটারের পরে আমরা যেটা হচ্ছে যে আসলে আমরা বুঝতে পেরেছি যে আসলে ব্যান্ডটা আরো সিরিয়াসলি করার দরকার, হ্যাঁ আরো ভালো মিউজিক করা দরকার, সেটার অনুপ্রেরণাটা আমরা ডিডক্সার থেকে আমরা পেয়েছি। সো ডিডক্সার অফকোর্স আমাদের এই 15 বছরের জার্নির মধ্যে খুব সিগনিফিকেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের জন্য। সো এখানে আমরা বাম্বা আমাদের একটা সংগঠনের সাথে জড়িত হতে পেরেছি এবং বাম্বার সাথে জড়িত যত মিউজিশিয়ান রয়েছে তাদের সাথে পরিচয় হওয়ার একটা সুযোগ হয়েছে। তো তাদেরকে দেখেছি, তাদের থেকে শিখেছি, তাদের লাইফস্টাইল সম্পর্কে জেনেছি। তো সবকিছু মিলে একটা শেখার অপূর্ব একটা প্ল্যাটফর্ম ছিল ডিডক্সার স্টুডিও, এবং অফকোর্স আমাদেরকে মোটিভেট করেছে টু ডু মিউজিক। Yeah, exactly ভাই। I think এই ডক্টর টুটা মেকানিক্সের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল আসলে আমার যেটা মনে হলো আপনাদের কথা শুনে। তো এই মুহূর্তে আমি একটু শ্রমিক ভাইয়ের কাছে যেতে চাই। আমরা অনেকক্ষণ শ্রমিক ভাইয়ের সাথে কথা হয় না, তো একটু শ্রমিক ভাইয়ের কাছে যেতে চাই। তো ভাইয়া যদি আমি আপনাকে একটু প্রশ্ন করে থাকি যে মেকানিক্সকে আমরা অন্য সব ব্র্যান্ডের থেকে ভিন্ন বিষয়টা মেকানিক্সের মধ্যে আসলে কি, মেকানিক্সকে অন্যদের থেকে ভিন্নতা কোন জায়গায় আসলে যে আমরা অডিয়েন্সের জন্য বা হ্যাঁ মেকানিক্স আসলে ভিন্নতাটা কোন জায়গায়, মেকানিক্স এক্সেপশনাল বিষয়টা কোন জায়গায় যদি আমাদের উদ্দেশ্যে বলতেন। আচ্ছা, ফার্স্ট এক্সেপশন আমি বলবো যে মেকানিক্সে অনেক লাইন আপ চেঞ্জ হয়েছে, অনেকবার ভাঙা গড়া আসছে, বাট স্টিল দে আর রানিং, দে আর কন্টিনিউইং দেয়ার জার্নি। সো আই থিঙ্ক এটা হচ্ছে সবচেয়ে বড় এক্সেপশন ফ্রম আদার ব্যান্ডস। অ্যান্ড একটা ব্যাপার হচ্ছে মেকানিক্স অলওয়েজ ভালো কিছু করার ট্রাই করে অ্যান্ড করে, মানে অলওয়েজ করে অ্যান্ড করে যাচ্ছে। এটা আমাদের কম্পোজিশন, আমাদের গানের ভিতরেই আপনারা হয়তো বুঝতে পারেন যে আমরা কতটা ডেডিকেশন দিয়ে, কতটা মানে পরিশ্রম করে বা ভালোবেসে আমরা কাজগুলো করি। সো মিউজিক্যালি আমরা কোনো কম্প্রোমাইজ করি না, এই যতই বাধা বিপত্তি আসুক না কেন, যে কোনো সিচুয়েশনই হোক না কেন আমরা ফার্স্ট প্রায়োরিটিটা মিউজিককে দিই। আমাদের পার্সোনাল প্রবলেম যতই থাকুক আমরা সবাই একসাথে হই মিউজিকের জন্য, যে আমাদের একটাই গোল যে ভালো মিউজিক করতে হবে and ভালো মিউজিক উপহার দিতে হবে আমাদের অডিয়েন্সদেরকে। সো এটাই। অ্যান্ড আমার মনে হয় যে এই ডেডিকেশনটাই হচ্ছে অনেক ব্যান্ড থেকে মেকানিক্সকে আলাদা করে। কারণ অনেক ব্যান্ডস আছে যারা হয়তোবা লং রানে সাস্টেন করতে পারেনি, হ্যাঁ অনেক ব্যান্ড এরকম আছে। সো আমার মনে হয় যে এই ডেডিকেশন লেভেল বা এই মনোবলটা থাকলে সবই সম্ভব। সো এটা মেকানিক্স ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আমরা ভাইয়া হয়তো আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু আমি একজনের কথা জিজ্ঞেস না করলেই নয়, আপনাদের ইলেকট্রিফাইং মনস্টার যিনি কিনা সাইফ ইরফান ভাই, ওনার সম্পর্কে যদি আপনারা কিছু বলতেন। উনি আজকে ওনার কিছু ব্যস্ততার কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি, আপনাদের সবার কাছে ওনার সম্পর্কে কিছু জানতে চাই। আচ্ছা ঠিক আছে, সাইফের ব্যাপারটা হচ্ছে সাইফ
2018 মেকানিক্সে জয়েন করেন এবং সরি 19 জয়েন করেন। 19 19 right 19 এর শুরুর দিকে। So he was one of the most deadliest guitarists I have ever seen. মানে before joining mechanics ওর ব্যাপারে আমি বলতেছি। So and he's a very good soul. He's a very good soul musically and আমি বলবো যে খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। মানে ওর ক্যারেক্টারটা কিরকম আমরা এটা আসলে বলে আপনারা একটা কার্টুনের নাম বলে বুঝবেন যে জনি ব্রাভো। ওই কার্টুনটা আপনারা দেখেন আপনারা সাইফ ইরফানের ক্যারেক্টার বা সাইফ ইরফানকে বুঝে ফেলবেন। হ্যাঁ, ওরা দেখবেন এরকম মাসল টাসল নিয়ে জনি ব্রাভোর মতো চুল চুল দিয়ে দাঁড়ায় থাকে, কালো রঙের টি শার্টও পরে আবার নীল রঙের জিন্সও পরে। হ্যাঁ, তো জনি ব্রাভো হচ্ছে ওর একটা কোড নেম, বাট ডেঞ্জারাস গিটারিস্ট। সো 2018 এর শেষে যখন আমরা আসলে গিটারিস্ট উই ওয়ার লুকিং ফর সামওয়ান হু ক্যান পুল অফ দ্য শু, আমাদের সাথে জয়েন করবে এবং এই ফ্যামিলির মধ্যে আমাদের ফ্যামিলিটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ফ্যামিলি। হ্যাঁ, এই ফ্যামিলিতে আসলে পার্টিসিপেট করবে। সো আই থিঙ্ক we joined Saif Irfan, he joined us and এরপর আমরা হচ্ছে ছিন্ন পিছা রিলিজ করলাম, আহ্বান রিলিজ করলাম। নাও উই আর কম্পোজিং আ লট অফ আদার সংস। ইটস অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স অ্যান্ড আজকে ওর আরেকটা ব্যান্ড আছে গ্রহকাল, তার একটা গান রিলিজ হচ্ছে এবং আমরা রিয়েলি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড ফর দ্য নিউ সং অ্যান্ড হি ইজ আ অ্যামেজিং মিউজিশিয়ান অ্যান্ড উই আর লাকি অ্যান্ড প্রিভিলেজ টু ওয়ার্ক উইথ হিম। That's থ্যাংক very ইউ সো awesome. মাচ। জাইমা, হ্যাঁ ভাইয়া, এই মুহূর্তে আমি একটু লাইক মেকানিক্স এর কিছু থিম নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। লাইক আমি যত রিসার্চ করেছি মেকানিক্স সম্পর্কে জেনেছি, আমি জেনেছি যে মেকানিক্স এর যে ফিলোসফি টক অ্যাবাউট সোশ্যাল জাস্টিস, পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল টপিক। তো ভাইয়া, এই যে এই থিমগুলোকে নিয়ে আপনাদের কাজ করার উদ্দেশ্য বা কন্টেন্ট তৈরি করার আসলে এর পিছনে কারণটা কি? যে আরো অনেক কিছু রয়েছে আমাদের, যদি বলি যে বেসিক থিংস বা আমাদের সোসাইটি আরো অনেক কিছু, তো মানে আমরা বিষয়গুলো তুলে ধরতে পারি, বাট এই স্পেসিফিক কিছু বিষয়ের পিছনে আপনাদের কাজ করার কারণটা কি, বা আপনারা কি মনে করছেন যে এই বিষয়গুলো আপনাদের ভবিষ্যতে বা মেকানিক্স সফলতায় কতটুকু এফেক্টিভ রাখবে? যদি প্রশ্ন উত্তর দিতেন এনিওয়ান এসে আপনাদের মধ্যে। আচ্ছা ঠিক আছে, একটু আমি শুরু করি আর রিয়া শুধু পরেরটা বলতে। ফার্স্ট থিং হচ্ছে ভাই, ওই যে কিছু কথা শোনাচ্ছে, সরি হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, যে না ঠিক আছে, বাংলাদেশে আসলে মিউজিক ইন্ডাস্ট্রিটাতে সবাই খুব প্রেমের গান শুনতে চায়। তো অনেক প্রেমের গান করার মতো আর্টিস্ট আছেন, যারা প্রেমের গান করছেন তাদেরকে আমি কোনোভাবে ছোট করতেছি না। ইনফ্যাক্ট আমি নিজেও আই লিসেন টু দেম, দেয়ার ইজ নাথিং জাস্টিফাইড, বাট দেয়ার আর ফিউ থিংস, দেয়ার আর সাম থিংস যেটা আসলে should be portrayed in art and culture, not only music. হ্যাঁ, মিউজিক বা আর্টের থ্রুতে হোয়াট উই ডু, উই স্প্রেড দ্য মেসেজ। হ্যাঁ, আপনার ছবি দিয়ে কিন্তু যেভাবে মেসেজ পাঠাতে পারবেন, একটা মুভি দিয়ে যেভাবে মেসেজ পাঠাতে পারবেন, একটা গান দিয়ে যেভাবে মেসেজ পাঠাতে পারবেন, আপনি কিন্তু সারাদিন যদি বলেন ভাই স্টপ করাপশন, হ্যাঁ, প্রবাবলি হয়তো বা কিছু 10 জন মানুষের কাছে আপনি রিচ করতে পারবেন। বাট ইফ ইউ আর স্প্রেডিং it through movie, music or any form of art, খুব ইজিলি কিন্তু আপনি একটা মুভিতে এস্টাবলিশ করেন যে স্টপ করাপশন, এটা কিন্তু মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে ফেলবে। হ্যাঁ, আপনি একটা এরকম একটা গান করেন, দেখবেন যেটা মিলিয়ন মিলিয়ন মানুষ শুনতেছে। হ্যাঁ, সো বাংলাদেশের কনটেক্সটে আসলে আমরা নাইস, উই ডোন্ট লাইক টু হার্ট পিপল। হ্যাঁ, যে কাউকে কিছু বলবো একটু কষ্ট পাবে, থাক না বলি। হ্যাঁ, কিন্তু সত্যি কথা যদি আপনি কিছু আছে যেগুলো বলতে গেলে আপনার আসলে কাউকে না কাউকে হার্ট করতেই হবে। হ্যাঁ, যে ভাই দুর্নীতি করেন না, বা আপনি পলিটিক্স করতেছেন, there's nothing bad in politics, but make sure your politics is doing justice for the right people. হ্যাঁ, তো
এই কথাটা যখন আপনি যদি না বলেন তাহলে কিন্তু একটা পলিটিশিয়ান কোনো সময় বুঝবে না। হ্যাঁ, বা আপনি যদি মানে রেপ কালচার নিয়ে যদি আপনি আসলে এখন কথা না বলেন, হ্যাঁ, আপনি যদি মানুষকে না বুঝান যে রেপ ইজ আ ক্রাইম, ইটস নট বিকজ অফ ড্রেস অর এনিথিং, ইটস জাস্ট আ মেন্টালিটি দ্যাট সামওয়ান ইজ ক্যারিং। হ্যাঁ ভাই, মানুষকে তো আপনার বুঝাতে হবে যে এটা আসলে থ্রু আ মেসেজ। হ্যাঁ, তো এইগুলো নিয়ে আসলে কথা বলার জন্য দেয়ার আর ডিফারেন্ট ফিউ ব্যান্ডস, ওরা কথা বলেই। হ্যাঁ, আমাদের সাথে আরো অনেক ব্যান্ড হয়তো কথাবার্তা বলে, বাট আমরা চাই এইসব টপিকে কথাবার্তা বলতে যেগুলো আসলে সবাই বলে না, এবং যেটা আসলে শুড বি হার্ড বাই এভরিওয়ান। যে ভাই, রেপ ইজ আ ক্রাইম, মার্ডার ইজ আ ক্রাইম, corruption is a crime, and there are a lot of other things. হ্যাঁ, misinterpretation of religion is a very big crime. ওকে, যে ভাই আপনার রিলিজনের নামে মানুষজনকে ভুল ইনফরমেশন দিচ্ছেন, দ্যাট ইজ আ ক্রাইম। হ্যাঁ, সো সামওয়ান নিডস টু স্ট্যান্ড আউট অ্যান্ড টক অ্যাবাউট অল দিস, অ্যান্ড মেকানিক্স ইজ দ্য প্লেস where we love and we feel this is our duty for all of our fans to speak লাউড অ্যান্ড প্রাউড। অনেকে বলে ভাই মেটাল মিউজিক কেন করেন, মানে অনেক সময় মানুষজন বলে যে ভাই আপনারা এরকম চিৎকার করে কেন গান করেন। অনেকে মনে প্রশ্ন আসতে পারে, ভাই গান করার ভালো কথা, সুন্দর করা সুরেলা কণ্ঠে পিউ পিউ করে গান গাবেন, এটা তো ভালো, কিন্তু আর চিৎকার করে গান গাওয়ার কি আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে বলি আজকে একটা জিনিস, যে ভাই আপনার লাইফে আপনি কাউকে প্রেমের কথা বলবেন, আপনি যদি চিৎকার করেন, চিৎকার করে কারো আই লাভ ইউ বলেন, সে কিন্তু সেটা শুনবে না, সে এটা রাইট এক্সপ্রেশন না। মানুষজন সুন্দর করে প্রেমের কথা বলে। আর আপনি যদি ধরেন মিছিলে গিয়ে সুন্দর করে স্লোগান দেন, হ্যাঁ আমার দাবি মানতে হবে, আস্তে আস্তে বলেন, তাহলে হবে? হবে না। মিছিলে গেলে আমরা কি বলি? চিৎকার করে আমার দাবিটা বলি, যে আমার দাবি মানতে হবে। ইট হ্যাজ টু বি হার্ড বাই এভরিওয়ান। এন্ড মেটাল মিউজিক, we are loud because of we want all of these words to be heard by everyone, and so people can hear us properly. That's রিয়া, really যদি আপনি awesome. কিছু বলতে চাইছেন? Yeah, if you want to Yeah, of course. explain We like to observe things, and যেগুলো আসলে আমাদের খুব বদার করে সেগুলো নিয়ে আমরা গান করি। সেগুলো হয়তো অনেকে এক্সপ্রেস করতে পারে না, we try to express them through our music and lyrics. So অনেক কিছু আমরা দেখছি চারপাশে, নিউজ পেপার, ফেসবুক, রাস্তাঘাটে অনেক কিছুই দেখি। ফিলিপ যেটা বললো যে ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এটা আমরা বুঝতে হবে। এটা বুঝতে হবে, এবং ল্যাঙ্গুয়েজটা হতে হবে প্রপার, মানে আমি যেই মেসেজটা কনভে করতে চাই এটা শুড বি কনভে একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা টোনে। আমরা মেটাল মিউজিক কেন করি? বিকজ metal music is the my loudest expression কোনো কিছু বলতে গেলে মিউজিক্যালি অনলি। সো আমাদের আসলে আমরা সবাই লাভ টু অবজার্ভ আমাদের চারপাশে কি হচ্ছে না, সো এই জিনিসগুলোই আমরা মিউজিকের মাধ্যমে নিয়ে আসি। বাট আমরা যে এটাও না যে আমি সবসময় বিক্ষোভের গান করছি বা আমরা একটা কোনো দাবি গান করছি। আমরা অন্যান্য গানগুলো আছে যেগুলো is different, but observation থেকে করা। সো যে আমরা যেভাবে অবজার্ভ করছি সবকিছু, যেভাবে আমরা ইন্টারনালাইজ করছি থিংস, সেগুলোই আমরা আসলে we try to express those feelings and emotions through our instruments and lyrics and words. Okay, that's really awesome ভাইয়া। আপনাদের আসলেই নতুন অন্যরকম কিছু আমাদের সমাজে বা আমাদের সোসাইটিতে যে বিষয়গুলো ঘটছে সেগুলোকে প্রিভেন্ট করার জন্য বা একটু আওয়াজ তোলার জন্য অবশ্যই আপনাদের টিমটা রিয়েলি ইন্সপায়ারিং এন্ড রিয়েলি অ্যাপ্রিশিয়েট দিস ভাইয়া। এন্ড আই থিঙ্ক ভিউয়ার্সরাও অনেক বেশি সাপোর্ট করছে এবং তারাও খুব খুশি হচ্ছে যে মেকানিক্স এমন একটা থিমকে নিয়ে কাজ করছে। সো ভাইয়া, এরপরে আমার একটা সিম্পল প্রশ্ন আপনাদের কাছে, যে ভাইয়া এই যে আপনারা তো বর্তমানে একটা সুনামধন্য ব্যান্ড, একটা সফলতার পর্যায়ে পৌঁছেছেন, তো আপনাদের কাছে প্রশ্ন যে আমরা যেহেতু আজকে ইয়থ টক শোতে রয়েছি বা আমাদের ম্যাক্সিমাম ভিউয়ার্সরা ইয়থ, সো তাদের যদি আমরা বর্তমান ইয়থদের দিকে তাকিয়ে থাকি, যে ব্যান্ড কিন্তু সবাই ছোটখাটো আশেপাশে অনেক ব্যান্ড দেখতে পাই, যে হ্যাঁ আপনারাও আপনাদের লাইক একটা
আচ্ছা, কম বয়সে বা আপনাদের একটা ইয়াং স্টেজে শুরু করেছিলেন, সেরকম আমরা আশেপাশে এখন প্রচন্ড যে আগ্রহ দেখতে পাচ্ছি, হ্যাঁ আমরা একটা ব্যান্ড তৈরি করি বা আমরা হ্যাঁ করাই যায় বা দেখতেও পাচ্ছি, খুব সুনামধন্য না হলেও আশেপাশে অনেক দেখতে পাচ্ছি। তো ভাই আপনারা এই উদ্দেশ্যে কি বলতে চান, এবং তাদের জন্য আপনারা যেহেতু একটা গ্রোয়িং এবং একটা সাকসেসফুল জায়গায় পৌঁছেছেন, আপনারাও একটা ইয়াং স্টেজ শুরু করেছেন, তো আপনাদের সাজেশনটা কি হতে পারে, তারা কিভাবে গ্রো আপ করতে পারে এবং তাদের স্টেপগুলো আসলে কি হওয়া উচিত? তো ভাই আপনারা anyone can answer this question, so প্রথমত সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ফ্রেন্ডশিপ। ব্যাংক থেকে শুরু হয় ফ্রেন্ডশিপ থেকে, এবং ফ্রেন্ডদের মধ্যে ওই কমন যেটা থাকা, কমন ইন্টারেস্ট, হয়তোবা অপিনিয়ন মিলতে না পারে, বাট এজ এ হোল আমরা কি করতে চাচ্ছি সেটা যেন মিল থাকে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে কেমিস্ট্রি সবচেয়ে অনেক বড় একটা ব্যাপার যে এইটা বিল্ড আপ করা, যে আমি যেটা বলতে চাচ্ছি বা যেটা বাজাতে চাচ্ছি সেটা আমাদের মিউজিশিয়ানরা যেটা বলেছে কমিউনিকেশন। আমরা হয় না যে হ্যাং আউট করি না, জিনিসটা আমাদের প্র্যাকটিস গুলো কিন্তু হ্যাং আউট সেশন, কিছু একটা বাজালো আমি তার উপরে বাজালাম, সো আমাকে বুঝতে হবে যে আসলে সাফাত কি বাজাতে চাচ্ছে বা কি বলতে চাচ্ছে। হয়তো সে লিরিক্যালি বলছে না, কিন্তু আই ক্যান ফিল হিজ টোন। হ্যাঁ, যদি একটা সুর বলতে চায়, আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিজ ইন্টারপ্রিটেশন। সেম থিং গোজ ফর শুনি। তো এইটা আর হচ্ছে প্যাশনেটলি মিউজিক করা, মানে আমি হিট হয়ে যাব, আমার গান এই হবে, মানে অনেক ই হবে, সেটা মনে না করে প্যাশনেটলি, যেটা সবচেয়ে বড় কথা আমি যেটা ইয়ং মিউজিশিয়ান থেকে বলতে চাই যে গানকে পাবেন, আমরা কি গানটা করতে চাচ্ছি। আমাদের অনেক সময় হয় যে বয়স কম থেকে আমরা ইচ্ছা মতো বাজাই, ইচ্ছা মতো আমরা ডাবল বাজাচ্ছি, স্ট্রেট করছি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গান অনুযায়ী আমার বাজানো, আমার কি এটা বাজানো দরকার নাকি বাজানো দরকার, গানটা কি ডিমান্ড করছে, এইটা বুঝতে পারাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা মিউজিশিয়ানের জন্য। এরপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হ্যাঁ ফান থাকা, একটা মজা করা, সবাই থাকতেই হবে। বাট আরেকটা জিনিস আমি যেটা বলবো যে আমরা যে গানটা করছি সেটা শ্রোতাদেরকে পৌঁছে দেবো, সেই জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে যে আমি কোন কোন মাধ্যমে গেলে আমার গানগুলো মানুষ শুনতে পারবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লাইফস্টাইল। মিউজিক ইজ আ লাইফস্টাইল, ঠিক আছে? মেটাল মিউজিক আমি যেটা বললাম, কেন এরকম আমরা আসলে লিরিক্সগুলো লিখি, লাইফস্টাইল থিঙ্কিং, আমি আসলে এভাবে চিন্তা করতে পছন্দ করি, আমি এভাবে রিসার্চ করতে পছন্দ করি। সো এই লাইফস্টাইলটা নিজেদের মধ্যে সেট করতে হবে, এবং এটার থেকে আমার আসলে মিউজিকটা আমি কি করবো, এটা শুধুমাত্র মিউজিক না, কিন্তু মিউজিক জন্য বলবো না, এটা এনি আর্ট। ছবি আঁকো, তোমার একটা লাইফস্টাইল থাকবে, যে কবি তার একটা লাইফস্টাইল আছে, হ্যাঁ, যে পেইন্টার তার একটা লাইফস্টাইল আছে। এটা এবং ব্যান্ডের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে পাঁচজন আমরা যে মিউজিকটা করছি সেটা একটা এন্টারটেইনমেন্ট, ঠিক আছে? আমরা গান উপরে দিচ্ছি, হয়তো সেই গানটা মানুষের ভালো লাগতেছে, হ্যাঁ, এটার জন্য হয়তো মানুষ টিকিট কেটে আমাদের শো দেখছে, এই ভ্যালুটা বোঝা। এবং এখানে একটা ছোট একটা থিম লাইন আছে আমি বলবো, এইটার উপর বেস করে অনেকে ফান এবং ফ্রেন্ডশিপের জায়গাটা নষ্ট করে ফেলে। যখন একটা ব্যান্ড বড় হতে থাকে, যখন কমার্শিয়াল এই অ্যাসপেক্ট আসতে থাকে, তখন তার ইগো ক্রিয়েট হয়। তো এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হচ্ছে আমি আমার মধ্যে ইগোটা কাজ করছে কিনা, ঠিক আছে, আমার অন্যান্য মেম্বারদেরকে আমি খাটো করছি কিনা, রেসপেক্টের জায়গাটা ঠিক আছে কিনা, সেগুলো জানা। এবং ব্যান্ড করতে গেলে একটা জিনিস আমি সবাইকে বলবো যে ব্যান্ড একটা ব্র্যান্ড, আমরা আইফোন ইউজ করি, ব্র্যান্ড। ব্র্যান্ড কি? ব্র্যান্ড হচ্ছে ভালোবাসার জায়গা, ইটস কাম ফ্রম ইওর হার্ট, ঠিক আছে? এই জিনিসটা তৈরি করতে হবে, এই জিনিসটা তৈরি করতে হবে। there are so many elements we can use to connect with the audience, ঠিক আছে? যে বললাম লাইফস্টাইল, আমার অডিয়েন্স কি পছন্দ করছে, কি চিন্তা করছে, আমার গানটা একটা প্রোডাক্ট, ঠিক আছে? আমি গান বানাচ্ছি, সেটা আমার প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা মানুষ শুনছে। এর বাইরে অনেক কিছু আছে যেগুলোতে আমি মানুষকে এনগেজ করতে, এই ধারণাটা রাখা। তো এই যে জিনিসগুলো বললাম, এগুলো যদি একটা ব্যান্ড তাদের মধ্যে সমঝোতার মাধ্যমে করতে পারে, তাহলে তারা ফার্স্ট অফ অল গুড মিউজিক, ফ্রেন্ডশিপ, তারপরে যে ব্যান্ড থেকে ব্র্যান্ড মনে করা, ঠিক আছে, অডিয়েন্সকে কানেক্ট করে রাখা, এনগেজ করে রাখা, এগুলো করতে পারলেই হচ্ছে
সে যেটা ব্যান্ড হিসেবে যেটা চাচ্ছে সেটা সে achieve করতে পারবে, এটা আমার বিশ্বাস। Yeah, that's really great and আসলে আমরা কিছু সুন্দর সুন্দর এবং ইফেক্টিভ অ্যাডভাইস পেলাম ভাইয়াদের নিজের এক্সপিরিয়েন্স থেকে। আই হোপ যারা নতুন ব্যান্ড শুরু করতে চাচ্ছে বা যাতে আগ্রহ হয়ে কাছে তারা এই বিষয়গুলোকে নিয়ে অবশ্যই পর্যবেক্ষণ করবে এবং তাদের ইনস্ট্রাকশন গুলো অ্যাডভাইস গুলো মনে রাখবে। তো এই মুহূর্তে আমি একটু ফ্লোর আসিফ ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করতে অসংখ্য চাই। ধন্যবাদ ভাইয়া, আপনিও খুব ইন্সপায়ারিং কথাগুলো বলেছেন যেটা আমাদের ইয়ুথদেরকে খুব ইন্সপায়ার করতে পারে। ভাইয়া আমি আপনাদের কাছে প্রশ্ন করব, সামনে 23 তারিখ আমাদের সবার প্রিয় ব্যান্ড মেকানিক্স এর 15তম বার্ষিকী, এই উপলক্ষে ভাই আপনাদের কার্যক্রমগুলো কি ভাই, এবং আপনারা মেকানিক্সের কাছে কি পেয়েছেন এবং মেকানিক্সকে কি দিতে পেরেছেন ভাই, সব মিলে ভাই যে কোনো কেউ বলতে পারেন। 15 ইয়ার্সে আসলে সত্যি বলতে কি এই বছর শুরুতেই আমাদের 15 ইয়ার্স আমরা জানতাম। আমরা যে 1 2 3 4 5 6 করে কাউন্ট করছি, দেখলাম যে এই বছর আমাদের 15 ইয়ার্স। তারপরে আসলে খুব প্ল্যান ছিল যে একটা শো করব, সলো শো করব, lot of other things will happen, but প্যান্ডেমিকের জন্য আসলে অনেস্টলি সবকিছু অ্যাচিভ করা পসিবল হয় নাই। But again, life goes on. So what we are doing and মানে what can we do is like we can release songs. হ্যাঁ, এছাড়া তো আসলে কিছু করার নেই যেহেতু লাইভ শো করতে পারতেছি না। সো 23 তারিখে আমরা আমাদের নতুন একটা গান, খুব মানে আমাদের একটা গান আমরা রিলিজ করছি, একদম ব্র্যান্ড নিউ সং। এছাড়া হচ্ছে আসলে আমাদের একটা নতুন টি শার্ট, আসলে যেটা হয় যে মানে ফ্যানদেরকে তো আমরা চাইলে আসলে সবাইকে কেক খাওয়ানো সম্ভব না, মানে আমাদের আসলে ইচ্ছা থাকলেও সম্ভব না যে ভাই পয়সা নেই এত যে আমরা কেক খাওয়াবো সবাইকে। বাট যেটা হচ্ছে যে আমরা আসলে টি শার্ট লঞ্চ করতেছি একটা নতুন ব্র্যান্ড নিউ ডিজাইন সহ, এবং ইচ্ছা আছে একটা এভি ক্রিয়েট করার মেকানিক্সের, যে আমাদের 15 ইয়ার্স এর জার্নিটা, সো দ্যাট পিপল ক্যান, মানে হয় কি আসলে এটা কিন্তু একটা জার্নি। ধরেন যে আজকে থেকে 15 বছর আগে যেই ছেলেটা মেকানিক্সের গান শুনতো, প্রবাবলি এখন হিজ, মানে আমি যদি তখন তার বয়স 25 ধরি 15 বছর আগে, তখন যদি সে 25 বছর ইয়াং ছেলে হয়, নাও হি ইজ 40 ইয়ার্স ওল্ড ম্যান, হি হ্যাজ ফ্যামিলি। সো প্রবাবলি হয়তো এখন সে শুনতেছে না মেকানিক্স, বাট এখন যারা শুনতেছে ওরা হয়তো 15 বছর আগে কি হয়েছে ওই স্টোরিটা জানে না। তো একটা এভি বানানোর প্ল্যান আছে। আর এছাড়াও একটা শো এর যে প্ল্যান আসলে নাই তা না, বাট হয়তো 23 তারিখে হবে না, বাট খুবই সুন আমরা একটা অনলাইন বেসড হোক একটা শো করব, দ্যাট ইজ আওয়ার প্ল্যান। আর কি প্ল্যান আছে রিয়াজ, আমি না ভুলে গেছি। ও ইয়েস, উই আর গোয়িং টু ইন্ট্রোডিউস আ নিউ মানে ক্যারেক্টার। বেসিক্যালি আসলে হয় কি, আমরা তো মানুষ, এখন ধরেন যে ত্রিদীপ তো সব কথা বলতে পারে না। ত্রিদীপ বললো আসাদকে একটা কথা, আসাদ মাইন্ড করলো, হ্যাঁ, বা ত্রিদীপ জাইমা আপুকে একটা কথা বললো, জাইমা আপু মাইন্ড করতে পারে। সো সব কথা যেহেতু আমরা বলতে পারি না, আমরা এবার আমাদের ঢাকাতে একটা ক্যারেক্টারকে নিয়ে আসতেছি, তার নাম রন। সেই ক্যারেক্টারটা বেসিক্যালি আমরা যেসব কথা বলতে পারি না সেই কথাগুলো বলবে। যেমন স্লিপনট মাস্ক পরে শোজ করে, এটা ওয়ান অফ দ্য রিজন কিন্তু হচ্ছে দে লাভ টু এক্সপ্রেস দেয়ার সেলফ মানে ফ্রিলি। হ্যাঁ, অনেক কথা কিন্তু যে মানে যখন মাস্ক পরে একটা মানুষ কথা বলবো ওর কিন্তু আসলে কোনো টেনশন নেই, ভাই কারো মানে যা ইচ্ছা তাই বলে দিলাম আর কি। হ্যাঁ, সো যেহেতু আসলে আমরা একটা নতুন একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস করব, রন। রন নামটা কোথা থেকে আসছে আমি আপনাদেরকে সিম্পলি বলি, আজকে যেহেতু আসলে লাইভে বলতেছি কথা বেশি। Yeah, ভাইয়া, sure, আপনি ভাই আই থিংক আপনার আবার নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ আপনি কথাগুলো শুনতে পাচ্ছি না। শেষ করতে পারিনি। Yeah, ভাইয়া, you can continue now. You can audible perfectly. আমরা ভাই এখন মানে- শুনতে পেয়েছি আপনার কথা, আপনি জাস্ট আগের কথাগুলো একটু রিপিট করলে একটু ভালো হতো। আচ্ছা, রনের নামটা এসেছে আসলে কোথা থেকে সেটা কি শোনা গেছে? না ভাই, না না ভাইয়া। ঠিক আছে। সো যেহেতু আসলে আমরা অনেক সময় অনেক কথাবার্তা বলতে পারি না ক্লিয়ারলি, সো যেটা হচ্ছে যে আমরা এই ক্যারেক্টারটা আমাদের হয়ে সব সব কথাগুলো এক্সপ্রেস করবে। রন এসেছে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের কাজী নজরুল ইসলাম ওনাদের ইন্সপিরেশনে। হ্যাঁ, রন নামটা ওইখান থেকে আসলে আসা, এবং এই ক্যারেক্টারটা ইজ গোয়িং টু চেঞ্জ আওয়ার ফিলোসফি, দ্যাটস হোয়াট উই বিলিভ। আমাদের ইয়ুথদেরকে একটা
মানে অথবা ইয়তদের সাথে খুব মানে ফ্রিলি কথা বলতে পারবে, যে কথাগুলো হয়তো আমরা ইয়তদের সামনে বলতে পারি বা হয়তো বলি না। আচ্ছা আচ্ছা। Yeah, so that's really great to hear and ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ইতিমধ্যে একটা বিষয় যদি লক্ষ্য করে থাকেন, আমাদের কিন্তু ত্রিদীপ ভাইয়া মেকানিক্সের পক্ষ থেকে একটা নতুন সংবাদ দিয়েছে, তাদের 15 বছর পূর্তি উপলক্ষে একটি নতুন গান আসতে চলেছে। তো অবশ্যই আপনারা অপেক্ষা করুন, আশা করছি আমরা খুব সুন্দর একটা গান পেয়ে চলেছি। এবং ভাইয়ারা এটাও বলেছে যে একটা কনসার্ট শো করতেও পারে, সেটা অনলাইন হোক বা অফলাইন, এটার জন্য আমরা অপেক্ষা করে রয়েছি। তো আশা করছি ভাইয়াদের 15 বছরের যাত্রা এবং 15 বছরের পূর্তি যে ভাইয়াদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো অবশ্যই সফলতা পাবে। তো ভাইয়া ইতিমধ্যে আমরা লাইভের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি, তো আমি আর কিছু আগে একটা বেসিক কোশ্চেন করব। সো ভাইয়া, যেহেতু আপনারা আজকে আমাদের একটা ইউথ টক শোতে এসেছেন, তো আপনারা ইউথদের জন্য কি কি সাজেশন দিতে চান, যে বা আপনাদের মনে হয় যে বর্তমান ইউথদেরকে যে কোনো সেক্টরে, সেটা সং সেক্টর হোক বা আদার অন্যান্য সেক্টরে, যে তাদের কি কি বিষয়গুলো সে মেনটেন করা উচিত, বা আপনাদের অ্যাডভাইস গুলো কি হতে পারে? Anyone? সমীক বলবে। হ্যাঁ, সমীক সমীক ভাইয়া। অনেকক্ষণ কথা কম বলতে আছে। এটা শাফাত বলুন। না সমীক বল, এটা আমি বলছি, তুমি বলো। সমীক, এটা তুই সবচেয়ে ভালো বলতে পারবি, তুই সবসময় আমাদেরকে জ্ঞান দিস না। আমাদেরকে সৌমিক অনেক ইন্সপায়ার করে। হ্যাঁ, আমাদেরকে সমীক অনেক ইন্সপায়ার করে। সবাইকে ইন্সপায়ার করতে করতে আমি মাঝে মধ্যে মানে নিজের ইন্সপিরেশন হারিয়ে ফেলি। এনিওয়ে, হ্যাঁ, ইটস আ ভেরি সিরিয়াস কোশ্চেন এন্ড মানে তোর পার্সপেক্টিভটা শেয়ার কর। হ্যাঁ অ্যাকচুয়ালি কোনো কিছু করতে হলে অ্যাকচুয়ালি মন থেকে করতে হবে, প্যাশন থেকে করতে হবে। এটাই হচ্ছে মানে সিম্পল ওয়ার্ডস আর কি। সো বেসিক্যালি আমরা যেটাই করি না কেন আমাদের ফ্রম দ্য বটম অফ আওয়ার হার্ট প্যাশন থেকে করতে হবে, আর এটার প্রতি ডেডিকেশনটা দিতে হবে। অনেক বাধা বিপত্তি থাকবে লাইফে, অনেক অনেক কিছু ফেস করতে হবে, অনেক আপস অ্যান্ড ডাউন থাকবে, ফ্যামিলি থেকে প্রবলেম থাকবে, বা অনেক অনেক কিছু প্রবলেম হতে পারে। বাট উই শুড কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে কিন্তু আমাদের প্যাশনটাকে আগায় নিতে হবে, এবং সেই প্যাশন থেকে আমাদেরকে ভালো কাজ করতে হবে। সো এটাই হচ্ছে মেইন মোটিভ। সো অ্যাকচুয়ালি প্যাশন অ্যান্ড ডেডিকেশন না থাকলে আমাদের কোনো কিছু করা সম্ভব না। সো আর নতুন যারা মিউজিশিয়ান আছে বা নতুন যারা ব্যান্ড করতে চায় তাদের জন্য এটাই বলার যে তারা যেন এই প্যাশনটাকে সঠিকভাবে ইউটিলাইজ করে অ্যান্ড এটার মানে হার্ড ওয়ার্ক করে। সো আর যত বাধা বিপত্তি থাকুক না কেন তারা যেন মানে হোপ না হারায়। সো লেগে থাকাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি জিনিস। এক্স্যাক্টলি ভাইয়া আসলে ভাইয়া একটা অনেক সুন্দর সাজেশন দিয়েছে যে অবশ্যই আমাদের লেগে থাকতে হবে, নিজের প্যাশনটাকে জানতে হবে, এবং অবশ্যই হার্ড ওয়ার্কিং টু মাস্ট। তো ভাইয়া আমরা ইতিমধ্যে আমাদের শেষ কোশ্চেনের দিকে এগিয়ে যাই। তো ভাইয়া, আপনারা সকলে আজকে আমাদের প্লেক্সাসের ইউথ মান্থের একটা লাইভ শোতে এসেছেন। তো ভাইয়া, প্লেক্সাস সম্পর্কে বা প্লেক্সাসের ইনিশিয়েটিভটা ইউথ টক শো, তো এইটা নিয়ে আপনারা যদি কিছু বলতেন আপনাদের ওন পার্সপেক্টিভ। Anyone? শাফাত এন্ড রিয়াজ, আমি ভাই অনেক কথা বলছি। শাফাত ভাইয়ের কাছে শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, শাফাত ভাই, you can continue. আগে কোশ্চেনটা অ্যান্সার দিলেই ভালো হতো। But nonetheless, I really like this initiative and I'm really honored যে এই শোটা, এই লাইভ শোতে আসতে পেরেছি আমরা, and great to see a lot of people knows us and listens to our songs. Lots of love to Plexus, and I hope you guys achieve whatever you want to. Inshallah. That's from my behalf. Riyaz bhai, Siddip bhai. আমি যেটা বলতে চাই, ইটস ভেরি গুড ইনিশিয়েটিভ, এন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে দিস ইনিশিয়েটিভ উইল give the direction, light to achieve dream, যেটা আমরা ইউথ যারা রয়েছে সবাই যে প্যাশনের জায়গাটা রয়েছে, শুধু প্যাশন না, আমি যেটা বললাম, যেটা তোমাদের পেজের থেকে জানতে পারলাম,
তাদের লাইফের পারপাস, কিভাবে তাদের জীবনটা গড়বে, সবকিছু নিয়ে একটা ডিরেকশন পাবে এই ফিল্ডে। এবং ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। আমাদের দোয়া তোমাদের সাথে রইলেন, কারণ কি ছোটবেলা থেকেই আমাদের যদি এই সাপোর্ট গুলো না থাকে তাহলে অনেক সময় হারিয়ে যায়। অনেকে আমি আসলে দেখেছি যাদের গান বাজানো বা মিউজিক করার স্বপ্ন ছিল, কিন্তু যেটা হয়েছে যে তাদের হয়তো বা ওরকম অনেক কিছু রিজন থাকে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন থাকে, ফ্যামিলি থেকে অনেক ফায়দা থাকে, নিজের প্রতি বিশ্বাস থাকে না, অনেক কিছুর কারণে তার স্বপ্নগুলো থাকে, স্বপ্নগুলো তারা বাস্তবায়ন করতে পারে। আমি যেটা বলবো যে অনেক সময় হয় যে নিজে যেটা চাই অন্যরা কি চায় সেটা শুনতে গিয়ে আমাদের নিজস্ব সত্তাটাকে আমরা বিক্রি করি। তো আমি বলবো যে থ্যাংকস টু লেকচার্স এরকম একটা ইনিশিয়েটিভ, তারা যে একটা ন্যাশনাল গ্রোথ মান্থ করতেছে। তোমাদের টপিক গুলো ইটস ভেরি 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 কনস্ট্রাকটিভ অ্যান্ড ভেরি আশা জাগানি একটা জিনিস। বললাম একটা আলোর পথ খুঁজে পাবে টু মেক দেমসেলফ বেটার হিউম্যান বিং, অ্যান্ড আমাদের পৃথিবীতে খুবই প্রয়োজন। থ্যাংকস টু এবং থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাই আমরা ত্রিদীপ ভাইয়ের কাছ থেকে ছোট্ট করে শুনে নিব ভাই আমাদের প্লেক্সাস সম্পর্কে আপনার মতামত। Okay, Plexus, thank you so much for having us, and we are really honored. And সত্যি কথা বলতে কি আসলে অনেকদিন ধরে কথা বলতেছিলাম না, তো আজকে কথা বলতে পেরে অনেক মানে I really love joining all of you people, এবং আমার ব্যান্ড মেম্বার সৌমিক যেমন আমার সাথে কথা বলে না অনেকদিন ধরে, আজকে ওর সাথে কথা বলতে পেরে আমার খুব ভালো লাগতেছে। সো কেমন কথা বলছিস না কেন আমাদের সাথে? কথা তো ভাই কালকে হলো। ও আচ্ছা, ঠিক আছে। কালকে মনে হয় ফোন দিছিলাম, কথা হলো। ও ফোন দিছিলে? আমার কোন নাম্বার? আমার তো অনেক নাম্বার। আপনার সাথে কথা হয়েছে তো, বললেন ভালো আছেন। ঠিক আছে, ফাইনালি বাদ দেই। বাট গাইস, honestly, this is a very good platform because honestly, shows are not happening, but show must go on. So this is a show. This is the places where we are communicating with our fans. We are communicating. People loves us. We love them. So এই যে একটা bridge তো দরকার. So Plexus has created that bridge. So we are really grateful, and I think আপনাদের একটা রেসপন্সিবিলিটি আছে এখন, যে আপনারা আপনাদের এই প্ল্যাটফর্মে যারা আপনাদেরকে ফলো করছেন তাদেরকে আসলে বাংলাদেশি মিউজিক ইন্ডাস্ট্রি, বাংলাদেশি মিউজিশিয়ানদেরকে মানে বাংলাদেশি মিউজিশিয়ানদের কথা শোনানো, তাদের ডিজায়ার, তাদের এক্সপেকটেশনস, তাদের এক্সপিরিয়েন্সেস, এই জিনিসগুলো কিন্তু প্লেক্সাসের আপনাদের প্ল্যাটফর্মের থ্রুতে আসলে আমরা শেয়ার করছি। সো আপনারা আরো ভালো ভালো কাজ করবেন, আপনারা সবসময় ব্যান্ডের সাথে থাকবেন, মিউজিশিয়ানদের সাথে থাকবেন, আর্টিস্টদের সাথে থাকবেন। শুধু ব্যান্ড বলে লাভ নাই, যে কোনো আর্টিস্টের সাথে থাকবেন, সেটা আমি এক্সপিরিয়েন্স করি। ইট ক্যান বি অ্যান্ড মিউজিশিয়ান, ইট ক্যান বি অ্যান্ড পেইন্টার, ইট ক্যান বি এ কবি, সো বা একটা রাইটার। সো সবার সাথে আপনারা কাজ করবেন এবং আপনারা আমাদের বাংলাদেশের কালচারটাকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করবেন, সেটাই হচ্ছে আমার এক্সপেকটেশন। আর আমার লাস্ট মেসেজ হচ্ছে, প্লিজ কোভিডের সময় এবং যে কোনো সময় প্লিজ লাভ দ্য অ্যানিমালস অ্যারাউন্ড আস। হ্যাঁ, ওরা আসলে বলতে পারে না, ওরা এক্সপ্রেস করতে পারে না, অযথা আমরা ওদেরকে হিট করে, অযথা মানুষ ওদেরকে মারে। সো আমি যদি এনশিওর করি যে না, দে আর হ্যাপি, অ্যাটলিস্ট দে আর সেফ, ওদের কাউকে একটু খাওয়া দিলাম বা ওদেরকে একটু সেফলি রাখলাম যাতে মানুষজন ওদেরকে হার্ট না করে, এতটুকু আসলে আমার এক্সপেকটেশন থাকবে আপনাদের কাছ থেকে যারা সেটা শুনছেন বা দেখছেন। সো প্লিজ লাভ দ্য অ্যানিমালস অ্যারাউন্ড ইউ। অনেক ইম্পর্টেন্ট একটা মেসেজ দিয়েছেন ভাই আপনি আমাদের তরুণ প্রজন্মের জন্য। ইনশাআল্লাহ তারা আসলে ফলো করার চেষ্টা করবে। ভাই আমাদের ইচ্ছা আজকে সারা রাত আপনাদের সাথে গল্প করা, আপনাদের সাথে মজা করা, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা হয়ে উঠছে না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা এই আপনাদের সামনে যে 15 বছর পূর্তি, সেই ব্যস্ততা সত্ত্বেও ভাই আপনারা আমাদের প্লেক্সাসে ডাকে সাড়া দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে উৎসাহিত করার জন্য চলে এসেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে আবারও অগ্রিম শুভেচ্ছা ভাই আপনাদের 15 বছর পূর্তি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আজকে আমাদের প্লেক্সাসকে সময় দেওয়ার জন্য। we're really honored to get such amazing people with us, and
আসলে বলে বোঝাতে পারবো না প্লেক্সিস কতটা থ্যাঙ্কফুল আপনাদের উপর। তো আশা করছি সেশনটা আপনাদের অনেক ভালো লেগেছে অ্যান্ড অনার করা। খুবই মনে হয়েছে। তো দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমার সময় স্বল্পতার কারণে আজকে আমাদের এখানে ইতি টানতে হচ্ছে। দেখা হবে আগামীকাল নতুন একটি দিন, নতুন একটি লাইভ, নতুন একটি হোস্ট এবং নতুন একজন অতিথি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং মনে রাখবেন আপনার এবং আপনার পরিবারের সচেতনতাই পারে আপনাকে সুস্থ রাখবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।